ที่แมวและมีรถแบไปกันAcross the ocean of my mind, I wander healing with the soul. All my senses intensify whenever you and I would dive across the ocean of my mind. But in the end I drown, you push me down, down. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল পার্টিসিপেন্ট ভাইদেরকে ধন্যবাদ জানাই যথাসময়ে যুক্ত হওয়ার জন্য। দীর্ঘদিন চাকরি করার সুবাদে যেহেতু মেইনটেনেন্স এবং কমপ্লায়েন্স এবং অটোমেশন নিয়ে কাজ করেছি, এলসি এবং সেক্টরে আপনার নেটিং টাইম মাল্টিন্যাশনাল কোম্পানি এবং প্রায় 7-8টা কোম্পানিতে চাকরি করেছি। সেখান থেকে ম্যানেজমেন্ট লেভেলের যে বিষয়গুলো প্রয়োজন বা একটা ইঞ্জিনিয়ার যে শর্টকাট যে রাস্তাগুলো, সেই বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করবো আশা করি, এবং আপনাদের কাছ থেকেও শুনবো যদি আপনারা কোনো কিছু বলতে চান বা সিনিয়র ভাইয়েরা যারা আছেন তাদের কাছে আপনাদেরকে বলার সুযোগ আছে এখানে। আহ, শুধু আমি বলবো বিষয়টা নয়, যেহেতু আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার ভাইয়েরা যেন শর্টকাট, ধরুন যে আপনি প্রথমে ঢাকায় এসেছেন, তো ঢাকায় এসে আহ, নবাবপুর কিভাবে যাবেন মালামাল কিনতে, সেটা আপনি না যেয়ে আপনি অনেক মানে একটা এমন একটা গাড়িতে উঠছেন যে আপনার দিনটা অর্ধেক শেষ। আর যদি আপনার ইনফরমেশনটা সঠিক নেওয়া থাকে যে আমি কোন গাড়িতে উঠবো, তো এই গাড়িতে যাও বা মেট্রোতে যাও, এই কথাটা বললে শর্টকাট একটা প্লেসে যাওয়া যায়। তাহলে আমাদের লাইফে যদি লাইফটা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারটা আমরা ঠিক করতে চাই, তাহলে যদি সঠিকভাবে ইনফরমেশন না নিয়ে যদি আমরা পথ চলা শুরু করি, তাহলে ভাই অনেক পথ আপনাকে ঘুরে আসতে হবে। তো এই জায়গাটাতে আমরা অনেকেই পিছিয়ে থাকি। সো আপনাদেরকে আমি আহ্বান জানাবো যে এই জিনিসটাতে গুরুত্ব দেওয়ার জন্য। এটা খুবই ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো আরেকটু পরিচয় হচ্ছে অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং অ্যাডভান্টেক বিডি। এই প্রতিষ্ঠানগুলোর অ্যাডভান্টেক বিডির অপারেশন ডিরেক্টর, আর অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং হচ্ছে এনএডিএল ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট লিমিটেড, এই দুই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি আমি। আমাদের এই প্রতিষ্ঠানগুলোর কাজ হচ্ছে অ্যাডভান্টেক বিডি প্রফেশনাল ট্রেনিং নিয়ে কাজ করে, অ্যাডভান্টেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড কাজ করে হচ্ছে স্পেয়ার পার্ট, মেশিনারি, অটোমেশন এবং ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি হিসাবে, আর এনএডিএল কাজ করে হচ্ছে আপনার ট্রেনিং আর অটোমেশন এই পার্ট নিয়ে। এটা হচ্ছে গাজীপুরে, আর এটা হচ্ছে আপনার উত্তরা হাউস বিল্ডিং। এই হচ্ছে আমাদের কার্যক্রম ছোট করে। এখন আজকের যে আলোচনার বিষয় সেগুলো হচ্ছে যে আমরা আপনাদেরকে এই যে আমরা কোর্স আকারে যেটা লঞ্চ, আপনাদের যে সেমিনারটা করতেছেন, এটা আমাদের একটা কোর্স আছে। কোর্সের এখন বলবেন যে ভাই আপনি কোর্সের কথা বলতেছেন, এখানে তো কোর্স করব আমি, কেন করব, আমি করব না, এটা নানান আপনার মতামত থাকতে পারে। কোর্স কেন করাচ্ছে বা কোর্সটা এটা পরে আসতেছে, একটু পরে আমি আসলে আপনাদেরকে বুঝবেন যে কোর্স কেন করতে হবে। শিখতে হবে, ফার্স্ট অফ অল শিখতে হবে। তো দেখেন এখানে আমরা যেগুলা করে থাকি, ইন্ট্রোডাকশন ক্লাস, মডিফাই ক্লাস কিভাবে নেবে, একটা ক্লাস হবে। কেবল ক্যালকুলেশন টাইপ, এসটি কেবল, এলটি কেবল আমাদের আলোচনা হবে। তারপর হচ্ছে আপনার সার্কিট ব্রেকার, বিভিন্ন প্রকার এসিবি বিসিবি থেকে শুরু করে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন। তারপর হচ্ছে বাস বা সাইজ ওয়েট ক্যালকুলেশন, এখানে ওয়েট এবং কয় টাকা লাগবে একটা ডিবি বা এলটি প্যানেল বানাইতে, সে পর্যন্ত পারবেন।
বিপিটি সাইজ, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন শিখতে পারবেন। আর্থিং সিলেকশন ক্যালকুলেশন, ভিসিবি আইডিএমটি রিলে সেটিং খুবই গুরুত্বপূর্ণ। সাবস্টেশনের 2টা ক্লাস হবে, অটোক্যাডের 4টা ক্লাস হবে। লাইটিং ক্যালকুলেশন, লুমেন মেথড নিয়ে আলোচনা করা হবে। এই যে দেখেন, আরএসসি, নিরাপন, বিএনবিসি, এনএফপি, আইএসসি, এনএসসি স্ট্যান্ডার্ড অনুযায়ী। আর্থিং লেআউট নিয়ে ক্লাস হবে, আরএসসি তে চাই এটা। এলপিএস ড্রয়িং আপনি 2টা ক্লাস থেকে পূর্ণ করতে পারবেন। এসএলডি, ইএলডি, লোড ক্যালকুলেশন। তারপর হচ্ছে আইপিএস ইউপিএস ক্যালকুলেশন, আরএসসি নিরাপনের ব্যাপারে আলোচনা করা হবে, কি কি ডকুমেন্টস, মেনটেন্স ডকুমেন্টস, আর ইলেকট্রিক্যাল ওয়াল টেস্ট গুলো কি কি, তারপর হচ্ছে আপনার সিভি ভাইভা নিয়ে। এটা হচ্ছে আমাদের এই কোর্সের আলোচনা সিকোয়েন্স। এখন আপনাদের এই আজকের ফ্রি সেমিনারে অলমোস্ট অনেক কিছুই আমরা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। 24টা ক্লাস হবে অলমোস্ট আমাদের কোর্সে। এখন কোর্স কেন করবেন, এটার অর্থটা হচ্ছে, ধরুন যে আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস করতেছেন যে ভাই এসএলডি কিভাবে করব, তখন প্রশ্ন উত্তরটা দিচ্ছি আমি যে এসএলডি এভাবে করবেন, এসএলডিটা হচ্ছে এটা। এখন ধরেন আপনি একজন বড় ভাইয়ের কাছে গিয়েছেন, বলবেন ভাই লাইট লুমেন্স মেথড দিয়ে আমি কিভাবে একটা রুমের লাইট ডিজাইন করব, সেই উত্তরটা আপনাকে দিচ্ছে। কিন্তু বাসবার ক্যালকুলেশন কিভাবে করবেন, ভোল্টেজ ড্রপ কিভাবে করবেন, আপনার এই বড় ভাই কিন্তু বলতেছেন, আপনাকে উনি কিন্তু জানেন। কেন বলতেছে না, আপনি প্রশ্ন করতেছেন, যতটুকু উত্তর দিচ্ছে ততটুকু। আর একটা কোর্স করলে কি হবে, একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে, একদম সিকোয়েন্স মেনটেন, এবং লাস্টে আমরা আপডেট সিভি ফরম্যাট এবং অ্যাপ্লাই প্রসিডিউর। খুবই গুরুত্বপূর্ণ ইস্যু যে আপনাকে প্রেজেন্টটা আপনি কিভাবে প্রেজেন্ট করবেন মানুষের কাছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করি। তো আজকের যেহেতু বিষয় হচ্ছে আরএসি আমাদের, এবং আরএসি নিরাপন বা বিভিন্ন প্রকার অডিট। আচ্ছা, নিরাপনটা কি? এটা নিরাপন এবং হচ্ছে আপনার আরএসসি বলেন, জিনিসগুলো হচ্ছে অ্যালায়েন্স, আরএসসি, এগুলো অডিট। এগুলো ধরেন যে অডিট টিম, এই অডিট টিম গুলো ফ্যাক্টরিকে মনিটরিং করে প্রত্যেকটা আপনার সঠিকভাবে যে জিনিসটা করা, যেমন ইলেকট্রিক্যাল তার স্থাপন, যার ডিভাইস, তার লেআউট, আপনার এই জিনিসগুলো সঠিকভাবে করেছে কিনা নিয়ম মেনে, সেগুলো মনিটরিং করে। ফ্যাক্টরির মালিক, ম্যানেজমেন্ট, শ্রমিক, শিক্ষামূলক কাঠামো পদ্ধতি ব্যবহার করে এর মাধ্যমে একটি নিরাপদ কর্মসংস্থান তৈরি করা হচ্ছে নিরাপদ কাজ। এর আগে ফ্যাক্টরি হচ্ছে 330 নিয়ে কাজ করে, গ্লোবাল মেম্বার হচ্ছে 58, আর শ্রমিক হচ্ছে 12 লাখ বা 1.2 মিলিয়ন। এটা হচ্ছে নিরাপন। নিরাপনের ব্যাপারে যদি আরো একটু বিস্তারিত আপনি দেখতে চান, তাহলে এখানে একটা ভিডিও লিংক আছে, ভিডিও লিঙ্কটা একটু প্লে করলে আপনারা বুঝে যাবেন যে আসলে ওনারা কি নিয়ে কাজ করে। খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, যে আপনি যদি এগুলো নিয়ে না নাড়াঘাটা করেন তাহলে আপনি বুঝবেন না। সো আপনাকে টোটাল ভাবে যদি আপনি কোনো কিছু ইঞ্জিনিয়ার হিসাবে, একটা ভিডিও আমি প্লে করতেছি, এটা একটু দেখেন, 2 মিনিটের ভিডিও, অনেক কিছু আপনার সাউন্ডটাকে শুনতে পাচ্ছেন ভিডিও? All workers deserve the knowledge to create a safe work environment where they can thrive, which is why Nirapon is committed to facilitating workplace safety in Bangladesh. Our work began in late 2018 following the closure of the Corrective Action Plan, or CAP, of 428 factories ভাই আপনার নেটে প্রবলেম করতেছে ভাই। Our work began in late 2018 following the closure of the Corrective Action Plan, or CAP, of 428 factories by the Alliance. Nirapon recognizes workplace safety management is still a developing process in Bangladesh, which is why we provide ongoing support to CAP-closed factory workers, managers, and employers with the tools to effectively manage their own safety and to ultimately change the narrative on the brand requirement.
Our member-led structure provides a unique opportunity to teach factories the importance and value of continuous safety improvement. Nirapon's members work toward promoting a sustainable culture of workplace safety through education and training. To achieve this goal, Nirapon acts on behalf of its members to educate and support factories through participation in our safety management program. We partner with BRAC to implement education and training as well as other industry-leading service providers who offer safety assessment tools and reporting processes as well as helpline services. The program empowers workers, managers, and owners to become stakeholders in workplace safety through education rather than enforcement. As a result, workers are starting to have safety conversations or raise issues with supervisors and managers, helping to reduce the likelihood of incidents occurring. Through teaching factories to own safety, Nirapon is helping to prepare Bangladesh for a safer, more productive future. Nirapon is educating factory workers, managers, and owners to recognize that cap closure is not a safety solution, but rather the first step toward truly owning their own safety and achieving and maintaining a safe workplace. Join the cause and help us to create safer factories in Bangladesh. হ্যাঁ, থ্যাংক ইউ। আপনারা আশা করি অনেক কিছুই বুঝেছেন ভিডিও থেকে। নিরাপদ নিয়ে তার কথা আমি না বললে এখন আরএসি নিয়ে একটু কথা বলি। আরএসিটা হচ্ছে আপনার সেম টাইপের, আমাদের অ্যালায়েন্স বলেন, নিরাপদ বলেন, তাদের উদ্দেশ্য একই, কিন্তু হচ্ছে ক্যাটাগরি একটু চেঞ্জ। আরএসি হচ্ছে আপনার এটা 2000 জয়েন্ট স্টক কোম্পানি 20 মে 2020 সালে এটা ফাউন্ড হয়। এটা গ্লোবাল একটি ব্যান্ড এবং হচ্ছে এটা কি কি কাজ করে, ইন্ডাস্ট্রি, ব্যান্ড, ট্রেড ইউনিয়ন। এটা হচ্ছে ফ্যাক্টরি হচ্ছে 150, ওয়ার্কার হচ্ছে আপনার এত, ফ্যাক্টরি হচ্ছে সরি ব্র্যান্ড হচ্ছে 150, ফ্যাক্টরি হচ্ছে 1600, আর ওয়ার্কার হচ্ছে 2 মিলিয়ন। মানে হচ্ছে বাংলাদেশে ইন্ডাস্ট্রি সেক্টরে, আরএমজি সেক্টরে এবং হচ্ছে টেক্সটাইল সেক্টরে বড় একটা অডিট টিম হচ্ছে আরএসি। আপনি জানেন যে আমাদের 2000 কত সালে, 13 সালে আমাদের দেখেন এই যে 2013 সালে রানা প্লাজা বিল্ডিং ক্লাব যখন হয়, তখন আমাদের বাংলাদেশে অ্যালায়েন্স এবং অ্যাকর্ড নামে দুইটা এই প্রতিষ্ঠান আসে। তাদেরকে 5 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়। তারপরে এই যে 20 মে 2020 সালে তাদের চুক্তি শেষ হয়ে গেলে অ্যাকর্ড তখন আরএসি হিসেবে পরিচালনা করে। কিছু রুলস রেগুলেশন কিছু চেঞ্জ হয়, বডি চেঞ্জ হয়। এই বডিতে কারা আছে, ইন্ডাস্ট্রি আছে, ব্যান্ড আছে, ট্রেড ইউনিয়ন আছে। 3-6-18 জন নিয়ে এই বোর্ড গঠিত। এটা সংক্ষিপ্ত আকারে বললাম। এখন নিরাপন কি নিয়ে কাজ করে দেখেন। নিরাপন কাজ করে মেন পয়েন্ট গুলো হচ্ছে ইলেকট্রিক্যাল মেনটেন্স শিডিউল, জেনারেটর এবং রিলেটেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেনটেন্স, সাবস্টেশন রিলেটেড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট মেনটেন্স, আইপিএস ইউপিএস মেনটেন্স, ইলেকট্রিক্যাল ডিস্ট্রিবিউশন বোর্ড মেনটেন্স, অ্যানুয়ালি সুইচ গিয়ার ইন্সপেকশন, লাইটিং প্রোটেকশন সিস্টেম মেনটেন্স, থার্মাল স্ক্যান রিপোর্ট, ইনসুলেশন রেজিস্ট্যান্স আরআই যেটা বলছে, আর্থ রেজিস্ট্যান্স মেজারমেন্ট, ট্রান্সফরমার ওয়েল টেস্ট, ইলেকট্রিক্যাল লোড ম্যানেজমেন্ট, ইলেকট্রিক্যাল সিস্টেম মেনটেন্স। এটা হচ্ছে কি নিরাপন এগুলো দেখে। আরো ওনাদের একটা 90 ডেজের থাকে, সেটা অনুযায়ী করে। তাহলে আমার ফোকাস যেটা, যে তারা কি চায় দেখেন, কি চায় এই জিনিসগুলো চাই। আচ্ছা, এখন আপনার আরএসি কি চাই, আরএসি কিভাবে কাজ করে। আরএসি কাজ করে 3-4টা সেক্টরে। ওনার আগে 2টা নিয়ে 3টা নিয়ে কাজ করতো, পরে হচ্ছে বয়লার অ্যাড হয়েছে। স্ট্রাকচারাল সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, ফায়ার এন্ড লাইফ সেফটি, বয়লার সেফটি। এখন দেখেন এগুলোতে যে যে সেক্টরে আছে বা আমরা থাকবো, প্রপার ভাবে যদি কাজটা জানি, তাহলে তো কোনো অডিট নিয়ে কোনো ঝামেলা নাই। ঠিক আছে, তো আমরা ইলেকট্রিক্যাল পার্টটা আমরা কি কি নিয়ে কাজ করে সেটা আমরা দেখবো। দেখেন এখন আরএসসি রিকোয়ারমেন্ট গুলো কি কি, ইএলডি, এসএলডি, এলপিএস, লোড ক্যালকুলেশন, আউটপুট রেজিস্ট্যান্ট টেস্ট রিপোর্ট, কেবল ইনসুলেশন রেজিস্ট্যান্ট টেস্ট রিপোর্ট, ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং, ট্রান্সফার ওয়েল টেস্ট,
থার্মোগ্রাফি স্ক্যান বা সার্ভে টেস্ট রিপোর্ট, সিস্টেম আর্থিং রেজিস্ট্যান্ট টেস্ট রিপোর্ট, প্রিভেন্টিভ মেইনটেন্যান্স প্রোগ্রাম বা শিডিউল, লোটো, ডিবি চেকলিস্ট। মেন বিষয়গুলো আমি আপনাদেরকে দিয়েছি, এর বাইরে আরো আছে কিছু। আর মজার বিষয় হচ্ছে দেখেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে যে আমাদের এই নিরাপন বলেন আর অ্যালায়েন্স বলেন আর যেই বলেন, অলমোস্ট কিন্তু এই জিনিসগুলাই একটা ফ্যাক্টরি চাই বা টেকনিক্যাল অডিট। এখন আপনাদের মনে কি প্রশ্ন জাগে এরকম যে আমরা কেন অডিটের অন্তর্ভুক্ত হব? এই প্রশ্নের উত্তর কি জানা আছে? আমি বলবো না, আপনাদের জানা আছে? কেউ বলবেন? আমরা একটা অডিট টিমের আওতায় হতে হলে একটা ফ্যাক্টরিকে অনেক কিছু করতে হয়, ফ্যাক্টরিটাকে সুন্দরভাবে সাজাতে হয়, তারপর তাদেরকে টাকা পেমেন্ট করতে হয়, মানে অনেক টাকা পয়সা বা অনেক কাজকর্ম বেড়ে যায়। তো এই অডিট, বিভিন্ন অডিট টিমের অন্তর্ভুক্ত হয়ে তাদের অনুযায়ী কেন আমরা ফ্যাক্টরি সাজাবো, এই প্রশ্নের উত্তর কারো জানা আছে? অবশ্যই জানা আছে, বলবেন? তাহলে আপনি যদি সুন্দর করে বলেন তাহলে আমার বলা লাগবে না, প্লিজ। সিনিয়র ভাইরা হ্যান্ড রাইজ করবেন না বলবেন কেউ? একজন লাভ দিয়েছেন, মেবি বলবে। বলেন ব্রাদার, আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি বলুন। আনমিউট করে বলুন। কেউ বলবেন? না আমি বলবো? ভাই ও না করতে হবে তো। আপনি বলেন ভাই। আপনি বললে মনে হয় ভালো হয়। ভাই আমি একে বললে ক্লান্ত হয়ে যাবো না? আমরা হবেন আছি না সাথে। ভাই, একজন ক্লান্ত পরে হবেন এসে না, আমরা আপনি আছি বলেন সাথে না। আপনার। আপনি বলেন ভাই, আপনি বলেই ভালো হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে এই সাহসটি তো দিতে হবে ভাই। ভাইয়ের কাছ থেকে বিভিন্ন অর্ডার নেওয়ার জন্য আর কি। ভাই আপনাদের তো সাহস দিতে হবে নাকি, যে আপনারা আছেন বললেন তাহলে তো আমি বলা শুরু করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি চাচ্ছি একটু রেসপন্স, তাহলে মনে হবে যে আমরা একটা রুমের মধ্যেই বসে আছি। আর আর না হলে কিন্তু বোরিং ফিল হবে সবাই আমরা। তো দেখেন, ছোট আমি যেহেতু আজকে অনেক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আমি যতটুকু শর্ট করে আলোচনা করব। আরো যদি কারো জানতে ইচ্ছা হয় আমাকে এই নাম্বারটাতে ফোন দেবেন, হোয়াটসঅ্যাপ করবেন। আমি আমার সাধ্য মোতাবেক আমি চেষ্টা করব আমি আপনাকে বিষয়টা বিস্তারিত জানানোর জন্য। ঠিক আছে? বলতে বলতে এবং শুনতে শুনতে আমরা একসময় অনেক কিছু করে যাব। দেখেন, এখন বিভিন্ন প্রকার আমাদের, যেটা আমি আমার লাইফে দেখেছি, যে অডিটের কথা শুনলেই ফ্যাক্টরি ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমরা ইঞ্জিনিয়ার যারা আছি এবং মালিক পক্ষর ঘুম হারাম হয়ে যায়। আপনারা একমত কিনা? এরকম হয় কিনা? হ্যাঁ আর না, আমরা চ্যাট বক্সে লিখতে পারি। হ্যাঁ। তো কেন হয়? কেন হয় এই প্রশ্নটার উত্তর তো, কেন কথাটার উত্তর তো খুবই জটিল। কেন কেন করতে থাকলে আর উত্তর নাই, আবার উত্তর আছে। উত্তরটা হচ্ছে যে এই ফ্যাক্টরিটাকে আপনার নিয়ম মাফিক যেটা করার কথা ছিল, ইলেকট্রিক্যাল পার্ট, সিভিল পার্ট, ফায়ার পার্ট, বয়লার পার্ট, যতগুলো পার্ট আছে, এটা যেখানে যেটা প্রপার ভাবে করার আমরা করিনি। এখন ম্যানেজমেন্ট করেনি, নাহলে ইঞ্জিনিয়ার জানে না, দুটা জিনিস। বা ইঞ্জিনিয়ার কথা ম্যানেজমেন্ট শুনেনি, বা এরকম, বা আমাদের বাংলাদেশের আমরা উন্নয়নশীল কান্ট্রি, খুবই ডেভেলপ, সেই জন্য করেনি। যেটা হোক না কেন, একটা ঘটনা ঘটে আছে আপনার। এখন যদি আপনার প্রপার ভাবে সাজানো না থাকে, তাহলে বিভিন্ন প্রকার অডিট বা হচ্ছে ইন্টারন্যাশনাল যে বায়ার আছে তারা আপনার সাথে বিজনেস করবে না। এখনই মজার বিষয়টা, যখনই বলছে যে আপনার ফ্যাক্টরিতে ইন্টারন্যাশনালি ইউরোপ আমেরিকার বায়ার আসবে না। ও একটা কথা ভুলে গেছি, ইউরোপ এবং আমেরিকা এই দুইটা বায়াররা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল বায়ার পাওয়ারফুল, সরি। ইউরোপিয়ান যতগুলো ইয়ে আছে ওরা মিলে হচ্ছে অ্যাকর্ড করেছিল, অ্যাকর্ড, অ্যাকর্ড। আর হচ্ছে আমেরিকান ব্র্যান্ড গুলো হচ্ছে অ্যালায়েন্স নামে করেছিল, যেটা নিরাপদ। তো এখন এটা হচ্ছে আরএসি। ঠিক আছে? এটা একটু সংক্ষিপ্ত, এগুলো একটু দেখবেন। আরো বিস্তারিত আমি শর্ট করার জন্য হয়তো কিছু জিনিস ছুটে যাচ্ছে। এখন ধরেন এই ফ্যাক্টরির মালিক এখন বাধ্য হয়েছে, আপনারা তো বুঝে গেছেন যারা আছে নতুন জয়েন করেছেন বা আরএসির ব্যাপারে কাজ করেন, যে এই ফ্যাক্টরি যদি, যে প্রোডাকশন হয় আমাদের, এটা যদি বাংলাদেশের মার্কেটে শুধু বিজনেস করে, তাহলে তো ওনার শুধু ওয়ার্কার বিল না, আপনার কারেন্ট বিলও জুটবে না একটা ফ্যাক্টরি।
তো ইন্টারন্যাশনালি বিজনেস না করতে পারলে কিছু হবে না। এখন ইন্টারন্যাশনাল বায়াররা বলতেছে যে আরএসির যদি 100-র ভিতরে প্রায় 90-র উপরে যদি না থাকে মার্ক, তাহলে আপনার ইন্টারন্যাশনাল ভালো বায়ার আসবে না। দেখেন, নিরাপন তার বলছে যে আমাদের ক্যাটাগরি অনুযায়ী না আসলে আমি আসবো না। তাহলে এই যে ফ্যাক্টরি থেকে যে প্রোডাকশন গুলো হবে, এটা ওদের মতো করে যদি কোম্পানিটাকে না সাজান, আপনি বাংলা কোম্পানি করে থাকেন, আগে আপনারা দেখেছেন যে একটা 10 তলা বিল্ডিং ফায়ার হাইড্রেন্ট, একাধিক সিঁড়ি, এগুলো কিছুই ছিল না। এই যে বিভিন্ন প্রকার অডিট আসার কারণে অনেকটাই স্ট্রং হয়েছে। কেউ আবার এই অডিটের উপরে খেপা, ঠিক আছে। যারা অডিটের উপরে খেপা, হয়তো অডিটের কিছু জিনিস ভুল হতে পারে বা হচ্ছে বেশি হতে পারে, কিন্তু অডিট না হলে বাংলাদেশটা যে গার্মেন্টস সেক্টর দেখতেছেন প্রপার ভাবে সাজতো না। তো এটাতে কোনো একটা ইন্ডাস্ট্রি রুলস রেগুলেশন হতে পারে না। যে যখন দুর্ঘটনা, যে রানা প্লাজা যখন ধ্বংস হলো, ক্লাবস হলো, দেখলেন যে এই এলাকাটা, সাভার এলাকাটা কতটা ক্ষতি, এবং আমাদের মা বোন যারা চাকরি করে, আত্মীয় স্বজন, এবং ওই এলাকার মানুষের কতটা ভোগান্তি হয়েছে, আমরা দেখেছি এটা আমাদের লাইফে। তো সেই জন্য ফ্যাক্টরিটাকে সাজানোর জন্য অবশ্যই আপনার বিজনেসের জন্য এটা মালিকের একটা ফরজ কাজ হয়ে যায়, মানে ছোটখাটো। তখন উনি মরিয়া। এখন প্রথমে ঠিক মতো কাজ করেনি, হয় ইঞ্জিনিয়াররা প্রপার ভাবে গাইডলাইন দেয়নি তাকে, আর নাহলে উনি করেনি। ধরেন এখন করব, আমি আমি বিজনেস করতে গেলে এটা করতে হবে, এখন প্রপার ভাবে সাজানোর জন্য যদি আপনি ইঞ্জিনিয়ার যদি প্রপার নলেজ না থাকে এগুলো, তখন আপনাকে কে করে দিবে এগুলা? তো এটা হচ্ছে আমাদের একটা গ্যাপ। তখনই কি হয় যে মালিক পক্ষ বা ইঞ্জিনিয়ারদের কার কাছে কি করবে, এই যে একটা দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এই দৌড়াদৌড়িটা নিরসনের জন্য আমি আপনাদের কাজ করতেছি মধ্যখানে, যে একটা ইঞ্জিনিয়ার প্রপার ভাবে জানবে, সেটা ফ্যাক্টরি মালিক করুক বা না করুক, ঠিক আছে। ইএলডি, এসএলডি, এলপিএসডি, এগুলা কিন্তু থার্ড পার্টিতে অলমোস্ট আগে আমাদের ম্যাক্সিমাম কোম্পানিগুলো করতো। এখন আবার কি করতেছে, ইন হাউসে নিজে নিজে করতেছে। এখন ধরেন এসএলডি আপনি নিজে পারেন, থার্ড পার্টি দিয়ে করতে হবে বা করবে হোয়াট এভার। ইএলপিএস ড্রয়িং আপনি পারেন, লোড ক্যালকুলেশন পারেন, এই টেস্ট গুলো পারেন। এই টেস্ট গুলো নিজে যদি পারেন, তাহলে কেউ যদি থার্ড পার্টি হিসাবে করে সেটা আপনি মনিটরিং করতে পারবেন। আর যদি আপনার কোম্পানিতে যদি সবকিছু ইকুইপমেন্ট থাকে, সেটা আপনি করতে করতে পারবেন। তাহলে কতটা মজার! থার্ড পার্টি এলপিএস ডিজাইন করে গেল, এটা সঠিক কিনা আপনি কিভাবে চেক দিবেন? ঠিক আছে। সেই জন্য আপনাকে এগুলো অবশ্যই জানতে হবে। আর ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরি এগুলোর আওতাভুক্ত হয় এজন্য বিজনেসকে ডেভেলপ করার জন্য। ইন্টারন্যাশনালি বিজনেস করতে হলে এগুলো যদি না থাকে, তাহলে আপনার বায়াররা আপনার কোম্পানিতে আসবে না। এটা হচ্ছে শর্ট করে, সেই জন্য আমাদেরকে এটা করতে হবে। এবং বাংলাদেশে অডিট টিম এসে মানুষ মনে করে যে অডিট টিম হচ্ছে ইন্ডাস্ট্রি বা আমাদের জন্য এটা একটা দাউ কুমড়ার মতো সম্পর্ক, না, সেটা ভুল ধারণা। এই অডিট গুলো বিভিন্ন মানুষকে ট্রেনিং করায় ফ্যাক্টরিতে, যেমন আমরা এগুলো অর্জন করেছি, আমাদের পিছনে আরএসি বা অন্যান্য অনেক টাইম দিয়েছে তারা। আমাদেরকে ট্রেনিং করায়, আমাদেরকে বোঝায় একটা কোনো বিষয় যদি না পারে এটা কিভাবে হবে, ওনারা ট্রেন আপ করে। এবং বিভিন্ন প্রকার আরো ট্রেনিং আছে, যেমন মনে করেন আমি ব্যক্তিগতভাবে একটা ট্রেনিং করাচ্ছি। ইন্টারন্যাশনালি আমি প্রায়, কালকে আমি দেখলাম যে বিজনেস প্লাস আদার্স দিয়ে 42টা আমি কোর্স করেছি। অটোমেশন থেকে শুরু করে 42টা কোর্স করেছি আমি। এখনো এখনো 2টা কোর্সে আমি ভর্তি হয়ে আছি। তো বিষয়টা হচ্ছে যে ভাই, আসলে কি প্রফেশনাল লাইফে যদি ভালো কিছু করা যায়, ট্রেনিং ছাড়া মানে এটা আপনি একটা ভালো জায়গায় যাওয়া খুবই কঠিন হয়ে যাবে, আপনারা জানেন। এই জিনিসগুলো, ছোট ছোট ট্রেনিং আপনি যে সেক্টরে আছেন অবশ্যই নিতে হবে। তো আলোচনা শুরুতেই কোশ্চেন কোশ্চেন দেখেন, এখানে ডেমো কোশ্চেন একদম আপনাদেরকে ভাবার জন্য, যে বাস বার ক্যালকুলেশন কিভাবে করব, কেবল ক্যালকুলেশন, লোড ক্যালকুলেশন কিভাবে করবো, ট্রান্সফরমার ক্যালকুলেশন কিভাবে করব, লোড কত প্রকার, পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন কিভাবে করবো, এসি বিসি কোনটা কখন কোথায় ইউজ করতে হয়, 3 ফেজের মধ্যবর্তী গ্যাপ কত হওয়া উচিত, এমসিসিবির সেট পয়েন্ট কিভাবে নির্ধারণ করব, ট্রান্সফরমার আর্থিং কয়টা লাগবে, জেনারেটর আর্থিং কয়টা লাগবে, এলটির আর্থিং কয়টা লাগবে, এসটির আর্থিং কয়টা লাগবে, আর্থিং এর কেবল কিভাবে নির্ধারণ করবেন, সিস্টেম আর্থিং এর রেজিস্ট্যান্সের মান, আর্থিং এর কেবল ফেজের কত পার্সেন্ট হতে হবে, এলপিএস এর রেজিস্ট্যান্সের মান কত হওয়া উচিত, এলপিএস এর বোরিং কত ফিট হতে হবে, সিস্টেম আর্থিং এর বোরিং কত হতে হবে, এলপিএস এর আর্থিং এর সর্বনিম্ন মান কত, এলপি ফিট কি, সিস্টেম আর্থিং এর কপার রডের সাইজ কত, এলপিএস এর কপার রডের মান কত, আরএস কি, থার্মোগ্রাফি কি, থার্মোগ্রাফির কয়টা স্টেজ থাকে, কেবল ইনসুলেশন এর রেজিস্ট্যান্সের মান কত মেগার উপরে হতে হবে, আরএসসি অ্যালায়েন্সের ফ্যাক্টরিতে কেন প্রয়োজন।
তো দেখেন এখানে জাস্ট আপনাদের ভাবার জন্য ডেমো কোশ্চেন, আরো অনেক কোশ্চেন বা অনেক কিছু মুখোমুখি হতে হবে। এখন এই কোশ্চেনটির ভিতরে আপনি কোনটা কোনটা পারবেন একটু দেখেন। এটা একদম সিম্পল কোশ্চেন, ঠিক আছে? আহ, তো এই হচ্ছে বিষয়। এখন একটু আমি আপনাদের সাথে আর একটু আমার ব্যক্তিগত একটু জিনিস শেয়ার করবো, যে ফ্লো চার্ট থেকে। এই যে চার্টটা দেখেন, আমি সবসময় বলি যে আমরা বাংলাদেশে যারা চাকরি করি উল্টা দিকে চলি। কেমন উল্টা? এই বিএসসি করছি 4 বছরে, ডিপ্লোমা করছি 4 বছরে, বা বিএসসি করেছেন বা ডিপ্লোমা করেছেন 4 বছর, 9 বছর, 10 বছর, তারপরে আমরা কি, যখন আমরা গ্রাজুয়েশন করে বের হই তখন আমরা ফ্রেশার ইঞ্জিনিয়ার। এটা একটা মানে ফানি টাইপের বিষয় না? যে 8-10 বছর পড়ার পরে একই ডিপার্টমেন্টে একই জিনিসের উপরে তারপরে যখন আপনি বের হলেন তারপর আপনাকে আমরা নাম দিয়েছি সিনিয়র গুলো যে ফ্রেশার ইঞ্জিনিয়ার। ফ্রেশার ইঞ্জিনিয়ার যদি হয়, এটা তো কোনো ফ্রেশার ইঞ্জিনিয়ারের কথাটা আপনি আমি এটা শুনতে আমি মানে খুব বিরক্ত লাগে, তারপরে মাঝে মধ্যে চলে আসে যে ফ্রেশার ইঞ্জিনিয়ার। এখন আপনি ফ্রেশার ইঞ্জিনিয়ার বা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার যেটাই বলেন না কেন, আমাদের ইনস্টিটিউট গুলো বা প্রতিষ্ঠানগুলো এভাবে আমাদেরকে তৈরি করে না যে আপনি কোনো একটা বিষয়ে স্কিল, জাস্ট আমরা একটা গ্রাজুয়েশন কমপ্লিট করি একটা, তারপরে হচ্ছে চাকরি চলে যায়। ধরেন আপনি জয়েন করলেন, জয়েন করার পরে আপনাকে কোথায় দিল, কাজ দিল, এখানে কাজ চলে আসে আপনার। কি কাজ এখানে? ধরেন সাব স্টেশন দিয়ে বুঝাই, সাব স্টেশনের ট্রান্সফরমার আর রুম, ট্রান্সফরমার রুম এখানে তৈরি হচ্ছে, ট্রান্সফরমার ইনস্টল হচ্ছে। এখন দেখেন ট্রান্সফরমার ইনস্টল হচ্ছে, এখানে একটা দিলাম ট্রান্সফরমার, এখানে একটা দিলাম। এখন এই যে দিলাম বা এখন আপনার কাজটা কি? এখানে একটা টেবিল দিবে, চেয়ার দিবে, কফি দিবে, আপনি বসে বসে মনিটরিং করবেন। বিষয়টা কি এরকম না? আপনাকে এদের সাথে 8 দিন 15 দিন পরে বলবে যান এখানে নিয়ে যান, নিয়ে যা আপনার এখানে কাজ করবে। কি কাজটা করবেন আপনি? মনিটরিং করবেন কি আর কাজ করবেন কি? কেবল টেবল নিয়ে আসা, ধরা পড়া, এই যে হেল্প হ্যান্ড হিসেবে। আমি হেল্প করতে নিষেধ করতেছি না, কায়িক পরিশ্রমের কাজ করতে হবে এখানে, সেটা আমি নিষেধ করছি না, কাজকে ছোট বলতেছি না। কিন্তু ঘটনা হচ্ছে যে আমি যে জিনিসগুলো দেখবো আমার কিছু নলেজ নাই, কি হচ্ছে আমি জানি না। তাই দেখে দেখে শিখা, এখন দেখে দেখে আপনিও শিখছেন আর এসএসসি বা ইন্টার পাস উনিও শিখতেছেন, আর আপনার ওনার মধ্যে পার্থক্য কি? পার্থক্য যে দেখে দেখে আপনি শিখেন কোনো সমস্যা নাই। মানে আমাদের ইনস্টল কাজটা আমরা মনিটরিং করতে প্রথমে আমাদের কাজ, সেজন্য বলে আমি যে উল্টা দিকে চলে আমি। তো এখানে দেখে দেখে শেখাটা কোনো অপরাধ না। দেখে দেখে শেখার সাথে সাথে যদি আপনি এখানে জব পেয়ে যান, পেশা মানে কাজ শিখে না শেখার আগে, মানে আপনি মনে করেন গ্রাজুয়েশন শেষ করলেন তারপর চাকরি পেয়ে গেছেন, মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নাই। তাহলে আপনার কষ্ট করতে হবে কি এদিক থেকে, এখন এইখানের সাথে সাথে এদিক থেকে আপনাকে একটু গবেষণা করতে হবে কি, যে কাজটা করছেন এটা রুলস রেগুলেশন কি, তারপর হচ্ছে যেটা করতেছে ডিজাইনটা কিভাবে করে, ডিজাইন কাজগুলো, এই কাজগুলো আপনাকে শিখে নিতে হবে এ পাশ থেকে। তাহলে আপনি ই করতে পারবেন। আর যদি না করে 7-8 বছর কাটায় দেন যে আমি অটোক্যাড জানি না, আমি নিয়ম নীতি জানি না, 7-8 বছর আপনি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, নাহলে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে আছেন আপনি। তো সেখানে আপনার ইনক্রিমেন্ট হবে না, সেক্ষেত্রে আপনি রুলস রেগুলেশন জানবেন না, আপনার গ্রোথ বাড়বে না। এখন 7-8 বছরে একটা ইঞ্জিনিয়ার বেতন যদি 50,000 টাকা না হয় বা 60,000 টাকা না হয়, যদি 25-30 এর মধ্যেই থাকে, তাহলে তো আপনি মানে খুব লাইফটা লিড করা বা ইঞ্জিনিয়ার হিসেবে যে ফ্লেভার সেটা পাওয়া খুব কঠিন হয়ে যাবে, বা পজিশন আপনার গেন করবে না। সেই জন্য প্রিয় ভাইয়েরা কে বলবো যে আপনাদেরকে এই জিনিসটা আপনাকে যেখানেই হোক, ইউটিউব হোক, চ্যাট জিপিটির কাছ থেকে হোক, আপনার গুগল থেকে হোক, কারো কোনো বড় ভাইয়ের কাছ থেকে যে হোক, সিঙ্গাপুরে যায় হোক, বাংলাদেশে আমাদের মতো পাবলিক যারা আছে তাদের কাছ থেকে হোক, যেমনি হোক আপনাকে রুলস রেগুলেশন শিখতে হবে। দেখেন ইঞ্জিনিয়ারিং এর ভাষায় নাকি ড্রয়িং। এখন আমি যদি প্রশ্ন করি, এখানে আমরা 50 জন মানুষ আছে, 51 জন, যে ভাই ইলেকট্রিক্যাল অটোক্যাড কে কে জানেন? দু একজন বলবে হ্যাঁ ভাই জানি, দু একজন ভাই ভালো জানেন, অধিকাংশ ভাই বলবে যে আমি জানি না। কেন জানেন না ভাই? ইলেকট্রিক্যাল অটোক্যাড যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনি দেখেন, আপনি 3 দিন দেখবেন আপনি অটোক্যাড একা একা পারেন। তো সফটওয়্যার না, সফটওয়্যার আমাদের কাছে ফ্রি চাইবেন, আমরা আপনাকে ইনস্টল করে দেবো ফ্রিতে। আপনাকে যেমনি হোক, ড্রয়িং যেহেতু ইঞ্জিনিয়ারিং ভাষা, তা আপনি আমি তো ইঞ্জিনিয়ার, তাহলে ভাষায় যদি আপনার না জানেন তাহলে আপনি আর মানে কিভাবে কি করবেন? এই জিনিসটা খুবই একটা মানে ভয়ঙ্কর জায়গা। তো সেই জন্য বলবো ড্রয়িং জানার জন্য রুলস রেগুলেশন আপনাকে জানতে হবে। রুলস রেগুলেশন গুলো কোথায় পাবো আমি? বিএনবিসি তে পাবো, এনএফপিএ তে পাবো, আইএসসি তে পাবো, এনএসসি তে পাবো,
মানে এরকম অনেকগুলো স্ট্যান্ডার্ড আছে বাংলাদেশের জন্য, বিএনবিসি এনএফপি ফলো করে, আইসি ফলো করে, এগুলো ফলো করতে হবে। বললেন ভাই যে কথাগুলো আপনি বললেন এগুলো ফলো করবো কিভাবে? এগুলো তো বিশাল বিশাল বই। ভাই বিশাল বিশাল বই নিয়ে আপনার কোনো মাথা ব্যথা না, আপনার পার্টটা আপনি দেখবেন। এবং আমাদের কাছে কিছু জিনিস আছে যে এগুলো আমরা কেটে কেটে রাখছি, এই জিনিসগুলো আপনাকে দেখাবো। আচ্ছা, এখন ধরেন ট্রান্সফরমার, এই রুমে ট্রান্সফরমার রুম, এই ট্রান্সফরমার একটা থেকে একটা ডিস্টেন্স কতটুকু হবে, এই ওয়াল থেকে কতটুকু হবে, এই ওয়ালটা কেমন হবে, এখানে লাইট কত থাকবে, এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন? এগুলো স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে, যদি আপনার জানা থাকে দেন আপনার ড্রয়িং, যদি ইলেকট্রিক্যাল অটোক্যাড জানেন আপনি, তাহলে তো আপনি ড্রয়িংটা লেআউটটা করতে পারবেন। তাহলে দেখেন, রুলস রেগুলেশন জানে আপনি ডিজাইন করতে পারবেন, ডিজাইন করা থাকলে আপনি ইনস্টল করতে পারবেন সহজ। তো বলবেন যে ভাই আমি তো জয়েন করার পরে কি রুলস রেগুলেশন জেনে ডিজাইনের কাজ আমি পাবো না? সেটা নাও পাইতে পারেন। ভাই আপনি ধরেন ইনস্টলের কাজে এখানে আপনাকে সহযোগিতা করতেছেন, তো সহযোগিতা করতেছেন ট্রান্সফার রুমটাতে, যে প্রপার ড্রয়িংটা আপনার হাতে আসবে যদি আপনি সঠিকভাবে জেনে থাকেন, তখন তো আপনার কাছে একদম পানি মতো পরিষ্কার, ও আচ্ছা আচ্ছা এটা। কোনো কারণে যদি থার্ড পার্টি বা আপনার কোনো সিনিয়র ভুল করে এখানে, তাহলে ভুলটা যদি আপনি আপনার পরামর্শ আপনার বসকে দিতে পারেন যে স্যার এই ড্রয়িংটা মনে হচ্ছে ভুল আছে, তাহলে তো এই কথাগুলো সাইড টোন গুলো যদি আপনি দিতে পারেন বস, তখনই তো আপনার বস আপনাকে লুফে নিবে যে না ছেলেটা জিনিয়াস, উনি চাকরি করেনি তার আগে এই পরামর্শগুলো দিতে পারতেছে। আসলে ভাই দিন শেষে কি, মানে সার্ভিস যেটা চাই, যে আমরা ব্যাংকে যখন টাকা উঠাতে যাই বা যে কোনো মেডিকেলে যাই, মনে হয় না যে আমি যাওয়া মাত্র যদি পেয়ে যেতাম তাহলে ভালো হতো, বা আমি যেটা চাচ্ছি ওটাই দিতে পারতেছে, তখন আপনি হ্যাপি ফিল করতেছেন। তো এটা তো আপনার বসও চায় আপনার কাছে, যে আমি একজন নিয়োগ দিয়েছি, আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হোক বা ম্যানেজার যে হোক না কেন, আমি যে পোস্টে থাকি না, আমি যেভাবে চাচ্ছি আমাকে রেডি করে দিচ্ছে বা উনি আমার কথা বুঝতেছে, তখনই কিন্তু আপনার প্রতি ওনার একটা ট্রাস্ট জন্মিবে এবং হচ্ছে রেসপন্সিবিলিটি গুলো আপনার উপরে দিয়ে দিবে। তখনই আপনার গ্রোথটা আপনার বৃদ্ধি পাবে প্রিয় ভাইরা। তো এই বিষয়গুলো আপনাদেরকে আমি এই জানাচ্ছি যে অবশ্যই এই জিনিসগুলো আপনাকে ফিল আপ করতে হবে, যেমনি হোক একটা সিকোয়েন্স জেনে জেনে স্টেপ বাই স্টেপ আপনাকে আগাতে হবে। তো আমরা যে জিনিসটা আমরা একটু দেখে আসি, তাহলে হয়তো পরে ভুলে যেতে পারি, যে আপনাদের জন্য যে ডকুমেন্ট গুলো দেখেন, এই যে এলপিএস এর জন্য, লাইটিং প্রোটেকশন সিস্টেম জন্য 9টা পেজ কাটা আছে আপনাদের বিএনবিসি। আমরা কিভাবে করব, 9টা পেজ পড়লে আপনি বিএনবিসি দেখে এলপিএস ডিজাইনের বিষয়গুলো আপনি দেখতে পারবেন, একটা গেল। তারপরে কি হলো এখানে, বিএনবিসি ইলেকট্রিক্যাল পার্ট, এই ইলেকট্রিক্যাল পার্টটা আপনি লাইট লুমেন্ট থেকে শুরু করে, স্যাম্পল থেকে শুরু করে সবকিছু আপনি 154 পেজের মধ্যে আপনি স্যাম্পল থেকে শুরু করে বিএনবিসি লাইট লুমেন্টস, এই পাতাটা যদি আপনি দেখেন, খুব সহজ উক্তিতে লেখা আছে, আপনি বুঝে গেলেন। তাহলে কতটা আপনার কাছে ইজি, এই সময়টা তো আপনার বাসে বা চলতে ফিরতে আপনাকে করতে হবে। তো যদি এগুলো না করেন তাহলে আপনি অনেক পিছিয়ে থাকবেন। আমি প্রথমে সবসময় বলি আগে অটোমেশন ইঞ্জিনিয়ার না হয়ে আগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমি অনুরোধ করি। তো আসসালামাইকুম স্যার। জি ভাইয়া। স্যার আমাদের সাথে কি দুইটা ফাইল শেয়ার করা যায়? হ্যাঁ, ফাইল শেয়ার এই রেকর্ডটা আপনাদেরকে পাঠিয়ে দেবো। আর এই ফাইলের তো সবকিছু নাই, আপনি যে কোনো ফাইল প্রয়োজন হলে আমাদের যারা কোর্স করে তাদের জন্য একদম আমরা বান্ডিল করে রাখি। আর আপনাদেরকে আমার অনুযায়ী চেষ্টা করবো আর কি, মানে এই যে আমাদের যে ডকুমেন্টস গুলো দেখছেন এগুলো কিন্তু সবই ডকুমেন্টস আপনাদের জন্য। এগুলো আমরা আমাদের কোর্স যারা করে সবগুলো তাদেরকে এগুলো দিয়ে দিই, রুলস রেগুলেশন থেকে শুরু করে যেখানে যেটা লাগবে ক্লাস অনুযায়ী। তো আচ্ছা আচ্ছা স্যার। ইনশাআল্লাহ এই যে লাইট লুমেন্ট থেকে শুরু করে হিউজ পরিমাণ ডাটা আছে, যেহেতু এগুলো নিয়ে কাজ করছে কিছু বিষয় আপনাদের জন্য বসিয়ে রাখছে। হ্যাঁ, এবং পিডিএফ থেকে শুরু করে প্রেজেন্টেশন থেকে শুরু করে রেকর্ড ফাইল, এবং লাইফ টাইম আপনাদেরকে হেল্প করবো প্রোভাইডাররা। শুধু যে আপনি একটা কোর্স করলেন চলে গেলেন আমাদের কাছ থেকে, বিষয় না। আর ইঞ্জিনিয়ারিং টিম এমন না যে ওই যে এই যে টেসলা কয়েলের একটা ভিডিও বানাচ্ছে, একটু পারলে দেখেন আর কি, আমার পেজে আছে, যে মাথার কাছে আমি প্যাকেট করে মাথার কাছে ঠেকালাম যে এই ইঞ্জিনিয়ারিং সব নলেজ ভাইয়ের কাছে চলে যাও, চলে গেল, বিষয়টা এরকম না। এটা টাইম সাপেক্ষে আপনি করবেন, করতে করতে বাঁধবেন, আপনি সিনিয়রদের সাথে বা জুনিয়রদের সাথে যে যেটা পারে তার সাথে আলাপ করে আপনাকে একটা পথগুলো আগাইতে হবে। মানে আমার মনে হয় এটা, আমার ওপিনিয়ন। তো দেখেন, একটা টিভির কাছে মেন বেকার, ক্যাপাসিটি, মেন ইনপুট কেবল, নিউট্রাল, আর্থিং, মেন বাসবার, মেন লিঙ্ক কেবল, এগুলো হচ্ছে আমাদেরকে দেখতে হয় জাস্ট আপনাদেরকে এক্সাম্পলের জন্য, যে পারফেক্ট ভাবে আছে কিনা। এখন পারফেক্ট ভাবে আছেন কিনা এটা কিভাবে দেখবেন আপনি? আপনি এটা পারফেক্ট ভাবে আছে কিনা, এই বাসবারটা ঠিক আছে কিনা, এই আপনার এখানে যেমন আউটডোর আর্থিং নাই, এখানে আপনার একটা যেমন দেখেন, একটা ডিভি বা প্যানেলের এখানে কি কি থাকতে হয়, লিস্ট আমার এসএলডি থাকতে হয়, ফার্স্ট এড চিহ্ন থাকতে হয়,
আমার ডেঞ্জার সাইন থাকতে হয়, ডিবি চেকলিস্ট থাকতে হয়, এভাবে কিছু জিনিস থাকতে হয়। ধরেন 1 2 3 4 5টা বা 4টা বা 3টা জিনিস থাকতে হয়। এখন আপনি জানেন না, কোনোদিন শুনেননি, কোনোদিন দেখেননি, কি থাকতে হয় কেমনে আপনি বুঝবেন? এই বস বললো যাও ওই ডিবির সামনে ফার্স্ট এড বক্সটা টাঙিয়ে আসো, আপনি আইসা সুন্দর করে এখানে টাঙায় দিলেন। এটা কেন টাঙাইলেন আপনি জানেন না, কি কি লাগে এটা আপনি জানেন না, বিষয়গুলো ভয়ঙ্কর জায়গায়। আপনি এখানে রাবার ম্যাট লাগবে, রাবার ম্যাটটা কেন লাগবে, কিভাবে আমরা কেন ইউজ করতেছি, ডোর আর্থিং লাগবে, ডোর আর্থিংটা কিভাবে প্রপার ভাবে দিতে হবে, এই বাসবার গুলো আছে ক্যালকুলেশন কিভাবে। মজার দুঃখের বিষয় কি জানেন ভাই, চাকরির বয়স তো অনেকদিন, চাকরি করেছি। তো আমি আর আমার ফ্যাক্টরিতে এরকম ছিল যে ইউটিলিটিতে বসে আছে, ইউটিলিটি কাজ করছে 5 বছর 10 বছর, আমার থেকে সিনিয়র মানুষ। আমি যাই যদি বলেছি যে যেহেতু আমি লার্নিং পার্ট নিয়ে কাজ করি, ভালো লাগে মানুষের সাথে ডিসকাস করতে, যে ভাই যে এটার নাম কি করছে, বাসবার, বাসবার ক্যালকুলেশন কিভাবে করে জানা না, এটা কতটা মানে। আমি তখন বলেছি দেখেন ভাই, আপনি সারাটা দিন এসি রুমের মধ্যে বসে আছেন, সাব স্টেশনের মধ্যে, দুনিয়াতে কোনো যদি এমডি রুমও যদি এসি না থাকে, সাব স্টেশন রুমে এসি থাকে বা জেনারেটর রুমে, ঠিক না, যেটা কন্ট্রোল প্যানেল। তো আপনি এসির মধ্যে বসে আছেন, আপনার আশেপাশে যে ইকুইপমেন্টটি আছে বা ডিভাইসটি আছে, কি কি জিনিস কেন ইউজ করা হচ্ছে আপনি জানেন না। ভাই জেনারেটরের এইচএমআই পিএলসি প্রোগ্রামিং তো আপনাকে জানতে বলতেছি না, যে জিনিসগুলো প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন সেগুলো তো আপনাকে জানতে হবে। তো এই জিনিসগুলো খুবই একটা আমাদের গ্যাপ আছে, এই বিষয়গুলো পূরণ করতে হবে। তো আরেকটা বিষয় যে কিছু কিছু কোশ্চিন যেমন এবিসি লাইসেন্স, এখানে এবিসি লাইসেন্স কার আছে, সুপারভাইজার একটু লিখবেন, চ্যাট বক্সে একটু লিখেন তো ভাইয়া যে এস বা নো আছে এবিসি লাইসেন্স, আপনাদের জন্য একটু পরামর্শ দেবো যাদের এবিসি লাইসেন্স যারা করেননি, বড় ভুল করতেছেন। এটা যদি করতে যাই, যদি কোনো পরামর্শ লাগে আপনাদেরকে আমি হেল্প করব, কোনো কোর্স করা লাগবে না, হেল্প করব। আমি চাই যে আমাদের সকল ভাইদের এবিসি সুপারভাইজার লাইসেন্স থাকবে, সেটা আপনি ভাড়া দিতে পারবেন, চাকরির ক্ষেত্রে আপনি হেল্প পাবেন। মানে ছোট ছোট কিছু ভাই জীবনে অ্যাচিভমেন্ট আছে, সেই জিনিসগুলো অবশ্যই আপনাকে করতে হবে। একটা একটা এবিসি লাইসেন্স চাকরি পাওয়ার জন্য আপনার এগিয়ে থাকবেন, আপনি এটা ভাড়া দিয়েও কিছু টাকা ইনকাম করতে পারবেন। তাহলে এই কাজটা আপনি কেন করবেন না? এটা একটা ছোট্ট একটা বিষয়, এবং ছোট্ট করে বড় একটা অ্যাচিভমেন্ট এটা পাওয়া যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। অনেকের আছে, অনেকের নাই। তো দেখেন একটা প্রশ্ন হতে পারে বা কোশ্চেন এরকম হতে পারে যে বিষয়টা হচ্ছে যে একটা ট্রান্সফরমারের এইচটি সাইড এবং এলটি সাইড, দুইটা সাইড থাকে, কোন দিকে কি কানেকশন দেওয়া হয়? খুব সুন্দর কোশ্চেন একটা। তো বলবেন যে এটা কোন ভাই কোশ্চেন হলো, তাই ছোট ছোট কোশ্চেন অনেক প্যাচ লাগাই ফেলি, এটা মনে থাকে না। এখানে সুন্দর করে লেখা আছে দেখেন, ডাউন যদি ট্রান্সফরমার ডাউন সেক্টর হয়, ডাউন স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়, স্টেপ ডাউন ট্রান্সফরমার ইন প্রাইমারি সাইড ইন কানেক্টেড ডেল্টা কানেকশন, তাহলে কি প্রাইমারিতে আমাদের ডেল্টা দেওয়া হয়, সেকেন্ডারিতে স্টারে দেওয়া হয়। এখন এই যে দেওয়া হয়, এই কথাটা এখন পড়লাম কিছুক্ষণ পর ভুলে যাবো। কিছু জিনিসকে নিজের মতো করে আপনার ভাইবার জন্য বা হচ্ছে মাথায় সেট করে রাখতে হবে। দেখেন এই পাশে রেড ইয়েলো ব্লু তিনটে, তিনটা লাইন, আর এই পাশে রেড ইয়েলো ব্লু এন নিউট্রাল, চারটে। তাহলে এই যে চারটা, তারপর এ পাশে একটা কেবল, এ পাশে সেম এত দুইটা কেবল, কেন? এই প্রশ্নগুলো কিন্তু খুব মারাত্মক কোশ্চেন। এই পাশে হচ্ছে ভোল্টেজ হাই থাকে, কারেন্ট লো থাকে, আর এই পাশে হচ্ছে কারেন্ট হাই, ভোল্টেজ কম থাকে, মানে 440 লাইন, বেশি তো নাই ইউজার পয়েন্টে। সেই জন্য কেবলের একটা বিগ পার্ট হচ্ছে কারেন্ট, সেই জন্য কেবলটা সংখ্যাটা বেশি লাগে বা মোটা হেভি লাগে। এখন কানেকশন দেখেন, এই পাশে তিনটা লাইন যেহেতু, এটা হচ্ছে ডেল্টা লাইন। ডেল্টা কি? ডেল্টা চিহ্ন হচ্ছে এটা। তো দেখেন তো, রেড এই পয়েন্ট থেকে কি হলো, এটা হচ্ছে আপনার ব্লু, তিনটা লাইন। ওকে, এই পাশে আপনার চারটা লাইন বের হয়েছে, তাহলে ইউজার পয়েন্টে, তাহলে আপনি ডেল্টা টু ডেল্টা নেওয়া যায়। আর এর মধ্যখান থেকে নিউট্রাল বের হলো। তাহলে এই পাশে যেহেতু চারটা সংযোগ, সেজন্য আমি এই পাশে স্টার ইউজ করি। এই কথাটা কিন্তু আপনার মাথার ভিতরে থাকে, আর আপনি জীবনে কোনোদিন ভুল করবেন না, বা এটা নিয়ে গবেষণার কোনো প্রয়োজন নাই। এই কোশ্চেনটা অ্যান্সার অন্তত। এখন আরেকটা ব্যাপার, নিউট্রাল, নিউট্রালের উৎপত্তি স্থল কোথায়? অনেকে জিজ্ঞেস করে যে নিউট্রালটা আসে কোথা থেকে। নিউট্রালটা আসে সেখান থেকে যদি কয়েল হয়, যদি দুইয়ের অধিক কয়েল একসাথে মিলিত হয়, তখনই এখানে আপনার নিউট্রালের উৎপত্তি হয়। এই ছোট ছোট কোশ্চেন গুলো আপনাকে জানতে হবে, না জানলে আপনি জ্ঞান করতে পারবেন কম। ঠিক আছে? তো
এখন একটু প্র্যাকটিক্যাল আসি, আমরা ভার্চুয়াল প্র্যাকটিক্যাল আসি, যে একটু দেখি যে আমরা যে বলে আসলাম। আপনি আর একটু মজার বিষয়, ইলেকট্রিক্যাল সাবজেক্টটা কিন্তু আমাদের মজা দেয়। এই পাশ দিয়ে কেবল আসে, ফিউজ দিয়ে যখন আসে আমাদের ট্রান্সফরমারে, ঠিক চিকন তার দিয়ে যে আমাদের কারেন্ট প্রবাহিত হয়, এই পাশে আইসি আবার মোটা কেবল লাগে। এটা কেন লাগে আপনাদেরকে তো আমি বললাম। এটা একটু প্র্যাকটিক্যালি দেখি যে আমার এখানে কত কারেন্ট খাই এই ফিউজটা। ড্রপ আউট ফিউজ যদি আমি সেট করতে চাই কি করবো? 500 কেভি ট্রান্সফরমার আপনার সাবস্টেশনে আছে। এটা হচ্ছে সূত্র, কত কারেন্ট নেয় আমি বের করবো। এটা হচ্ছে সূত্র, দেখেন এই 500 জন 500, কে এর জন্য 1000, √3 মানে এটা 11 কেবির জন্য এটা। তাহলে দেখেন মজার বিষয়, 27 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে এখানে। হ্যাঁ, এই যে 27 অ্যাম্পিয়ার কারেন্ট, চিন্তা করছেন 500 কেভি ট্রান্সফরমারে এসটি সাইডে আপনার 27 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে, কত কম কারেন্ট। সেই জন্যই আপনার কেবলটা অনেক চিকন হয়। এখন রিস্ক ফ্যাক্টর, এটা এক সময় এক রকম নিতে পারে, আমি 1.5 নিয়েছি। এটা নেওয়ার পরে 33 অ্যাম্পিয়ার কারেন্ট হলো। এখন দেখেন, আপনি লিখে দিলেন ইঞ্জিনিয়ার সাহেব যে 33 অ্যাম্পিয়ারের ফিউজ নিয়ে আসেন, আপনি জানেন না প্র্যাকটিক্যালি কি হয়। তাহলে কিন্তু আপনি, মানে আপনার খবর আছে বা আমার খবর আছে, বাজারে অ্যাভেলেবল কি সাইজের হয় বা প্রোডাকশন হয় এই ডিভাইস গুলো, সেটা আপনাকে জানতে হবে। আর এখন তো মানে গুগলের যুগ, আপনি সার্চ করলে চলে আসবে। দেখেন 10 হয়, 15 হয়, 30 হয়, 40 হয়, 50 হয়, 60 হয়, 100 হয়, 200 হয়, এর বাইরে যে হয় না বিষয়টা না। জাস্ট আপনার বোঝার ক্ষেত্রে আমি বলতেছি। এখন আপনার 33 হয়েছে, 33 বাজার হয় 30, তারপর হয় 40। আপনি 33-এ 30 লিখতে পারবেন না, আপনাকে 40 নিতে হবে, 40 সেট করতে হবে, তাহলে আপনার right। মানে ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই যদি আপনার বাজারে প্রডিউস হয় থাকে, সেফটি অবলম্বন করে সেটাই সেট করতে হবে। আর না হলে এক ধাপ উপরে যেতে হবে, নিচে আসতে পারবেন না। এটা হচ্ছে কেবল ক্যালকুলেশন, বেকার ক্যালকুলেশন, সবার ক্ষেত্রে সেম কথাটাই আপনার প্রযোজ্য। আচ্ছা, তারপরে দেখেন ট্রান্সফরমারে কিছু প্রফেশনালি যদি আপনি গেন করতে চান, শর্টকাট কিছু আপনাকে জানতে হবে। শুধু ওই সূত্র, আপনার বইয়ের সূত্র ধরে বসে থাকলে হবে না। তো সূত্র অবশ্যই আপনার সূত্র থেকে সবকিছু। এখানে দেখেন 100 কেভি ট্রান্সফরমারে কত অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। আপনাকে বলতেছি, বেকার ক্যালকুলেশন, কেবল ক্যালকুলেশন, বিভিন্ন ডিভাইস সিলেকশন যখন করবেন, তখন আপনার সব সময় কিলোওয়াট থেকে কারেন্ট বের করতে হবে, কারেন্ট থেকে আপনাকে কেভিএ থেকে অ্যাম্পিয়ার বের করতে হবে, অ্যাম্পিয়ার উপর ডিপেন্ড করে এই জিনিসগুলো হয়। তাহলে আপনাকে কেভিএ, এত কেভিএ, 100 কেভিএ কত অ্যাম্পিয়ার হয় সেটা আপনাকে বের করার ক্ষমতা থাকতে হবে। কিলোওয়াট থেকে কত অ্যাম্পিয়ার হয় সেটা আপনাকে শর্টকাট বের করতে হবে। এগুলো যত শর্টকাট বের করতে পারবেন আপনি এগিয়ে থাকবেন। তো চলুন আমরা একটু দেখি যে প্রাইমারি সাইডে 100 কেভি ট্রান্সফরমার এই সূত্র, কেভিএ বা পি সমান হচ্ছে √3 VI। এই এল আর পি আমি বোঝানোর জন্য এটা দিয়েছি, যে দেখেন এখানে হচ্ছে আইপি মানে প্রাইমারি সাইডের পি দিয়েছি, আর হচ্ছে আপনার কেভিএ ডিভাইড বাই √3, আর হচ্ছে আপনার যে এলটি সাইডের আমাদের লো নাকি লো ভোল্টেজের জন্য কত আমাদের এটাতে, এই 11 কেভি। আমরা এই 11 কিলোওয়াট নিয়ে আমরা কাজ করতেছি। সেজন্য আমরা লিখলাম কি, যে আপনার এটা 100 × 1000 ডিভাইড বাই √3, 11 কেভি। যেমন দেখেন 11 কেভি একটা ইয়ার 5.24, 5.24 দেখা দেখা যাচ্ছে না ব্রাদার? একজন ভাই লিখছেন দেখা যাচ্ছে না, দেখা তো যাচ্ছে অন্যদের। আপনি একটু ডিভাইসটা আপনি লিঙ্ক থেকে বের হয়ে আবার লিঙ্কে প্রবেশ করুন ব্রাদার। তো দেখেন 5.24, 100 কেভি ট্রান্সফরমার, 5.24 অ্যাম্পিয়ার হচ্ছে এসটি সাইডে, অনেক কম কারেন্ট। সেজন্য কেবলটা সেম কারেন্টটায় দেখেন এই পাশে জাস্ট খালি 11 জায়গায় আপনি বসাবেন 415, তাহলে হচ্ছে 139.12 অ্যাম্পিয়ার। দেখছেন ভেরিয়েশনটা? সেজন্য তো এই পাশে এসে আপনার কেবলগুলো অনেক হাই হয়ে যায়। এটা হচ্ছে আপনার সূত্র দিয়ে মান বসিয়ে আপনি পেলেন। এটা মাথায় রাখেন, যখন আপনি প্রফেশনালি কাজ করবেন বা ভাইবা কোশ্চেন অ্যান্সার দিতে যাবেন, যদি সূত্র বসিয়ে আপনি করতে যান, তখনই আপনি ফেসার। ঠিক আছে, ওই যে আমাদেরকে ফেসার বলে না, তখনই আপনি ফেসার যে এটা বুঝে যাবেন। আর যদি আপনি কোনো চাকরি না করে শর্টকাট কিছু আপনি 4টা 5টা মানে জীবনে যদি আপনি শর্টকাট সর্বোচ্চ আপনাকে 5 থেকে 6টা বা 10টা জিনিস আপনাকে জানতে হবে ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করার সময়, তাহলে আপনি আপনার লাইফ চালিয়ে দিতে পারবেন।
দেখেন কেভি এর সাথে 0.052 যদি আপনি গুণ দেন তাহলে আপনি ওই এম্পিয়ারটা পাবেন। দেখেন এটা সূত্র থেকে পেলাম আর এটা আমি শর্টকাট ভাবে পেলাম। সেম ভাবে কেভি এর সাথে 1.39 গুণ দিবেন, যত কেভিএর হবে সেটা পাবেন। মনে করেন 500 কেভিএর, তাহলে 500 ইন্টু 1.39, আর যদি এ পাশের এ প্রাইমারি সাইড হয় তাহলে হচ্ছে 0.0524 গুণ দিলেই চলে আসবে। এখন যে কোনো কোড এই শর্টকাট আপনি অবশ্যই ইউজ করবেন। তবে আপনি এটা কোথা থেকে পেলেন এই জিনিসটা আপনার জানতে হবে। এটা আমরা এই সূত্র থেকে পেয়েছি। নমিনাল ভোল্টেজ বা স্ট্যান্ডার্ড মান নিয়ে বসালে আপনি এটা পাবেন। এটা হচ্ছে সূত্র থেকে পাওয়া। এতটুকু জেনে রাখেন। আমরা কিভাবে পেলাম এই জিনিসটা এখান থেকে বের করবো এটা। তাহলে এখানে ট্রান্সফার প্রাইমারি এবং সেকেন্ডারি শর্টকাট কি পেলাম, যে যদি আমি প্রাইমারি সাইডে বের করতে পারি তাহলে এটা দিয়ে গুণ দিব কেভিএ কে। আর যদি আমি আপনার কি ব্যাপার, ভাই কি ঘুমাই গেছে নাকি? ভাই ভয়টাই দেখেন না, মিউট করুন প্লিজ সবাই। তো যদি আপনার সেকেন্ডারি সাইডে দেখি তাহলে 1.39 দিয়ে গুণ দেব। এই জিনিসটা মনে রাখবেন, জাস্ট নোট নোট করলে না। আর এই যে কথাগুলো বলছি জাস্ট এতটুকু কথা ছোট ছোট করে আমার ইউটিউবে এই চ্যানেলে দেওয়া আছে, আপনাদের দেখার অনুরোধ দিব। আমি একটু ব্যস্ততার জন্য মানে সব একদম টোটাল এইগুলাকে আমি ছোট ছোট 2 মিনিট 3 মিনিট ইউটিউবে একদম চলে আসবে খুব আমরা টেকনিক্যাল পার্সন যারা কাজ জান, এই 25 কিলো এতটুকু বলবে। বস কি আমাকে রেখে লাভ কি? বস শুধু বলবে যে আপনি 25 কিলোওয়াটের একটা মোটর অমুক জায়গায় সেট করেন। তখন আপনাকে কি করতে হবে, যখনই বললো কিলোওয়াট বা ওয়াট তখনই বলবে এটা কারেন্ট কত। কারেন্ট দিয়ে কেবল বের করলেন, এটা দিয়ে আপনি বেকার বের করবেন, তারপরে যে কেবল বের করবেন বা বাস বের করবেন। আপনার যখনই আপনার বস মোটর তখনই আপনার চলবে। কি কারণে হবে? থ্রি ফেজ তখন √3 VI cos θ, আর সিঙ্গেল ফেজ VI নেট নেট প্রবলেম করতেছে এখন, দেখতে পাচ্ছেন? হ্যালো, এখন কথা কি আমার শোনা যায়? এখনো একটু ভাই ডিস্টার্ব দিচ্ছে। একটু হ্যাঁ বা না লিখেন আর কি, আমার কথা শোনা যায়? মানে আপনার কথা থামে ওকে, থামে আসতেছে। আসতেছে না, একটু ক্লিয়ার করে বলেন। এখন
কি সবার ডিস্টার্ব দিচ্ছে? আমার নেটটা যেন ওয়াইফাই থেকে চালাচ্ছে, আমি এখন আমার মোবাইল থেকে দিলাম। কথাগুলো ভেঙে ভেঙে আসছে, এখন যেটা হয়তো আর কি। ভালো শোনা আসতেছে যেতে কথা পারে, যদি বলতেন কেন যেন এখন তো মাঝে আমরা মধ্যে ডিস্টার্ব করে। হ্যাঁ, জি, না আসসালামু পুরোপুরি সব আলাইকুম। clear। আসসালামু আলাইকুম। মনে হচ্ছে এখন কি কিনা। আমার মনে হয় সবাইকে মিউট হ্যালো, করে রাখলে ভালো হয়, সবাইকে মিউট করলে ভালো হবে। হ্যাঁ, আপনি একটু এখন একটু শোনা সবাইকে মিউট যাচ্ছে করতে মনে বলেন, হচ্ছে। সবাই যেন মিউট করে, তাহলে শোনা যাবে সবাই। ওয়ালাইকুম সালাম। একটু একটু জি জি, সবাইকে একটু মিউট করে দেন, তাহলে কথা সবাই বুঝতে পারবে, হ্যাঁ, সবাই। মিউট তো করবো, আমি একটু শুনতে যাচ্ছি আর। আচ্ছা আচ্ছা, যদি আপনার নেট হচ্ছে। ব্রাদার আজকে নেটটা যেন বেশি প্রবলেম করতেছে, তারপর আমি এখন একটু আমাকে একটু রেসপন্স করিয়েন, লিখেন যে আমাদের কথা শোনা যাচ্ছে কিনা। তো যাই হোক, আমরা আহ, কি বলতেছিলাম যে আপনার এই সূত্র তো অবশ্যই আমরা ইউজ করব, তবে মেন বিষয়গুলো আমাদের বসেরা যখন বলবে বা আমরা কাস্টমার যেই বলেন না কেন, কিলোওয়াট আর ওয়াট আপনি মাথায় রাখবেন, যে বড় হলে কিলোওয়াট লোডগুলো ইউজ করি, নাহলে ওয়াট। তো এখন ওয়াট বা কিলোওয়াট, কি ওয়াট বা কিলোওয়াট বলবে, তখন এটাকে আমাকে কারেন্ট বের করতে হবে। কেন? আমার ডিভাইস বা কেবল ক্যালকুলেশন করার জন্য। এখন আপনি যখন সূত্রে অ্যাপ্লাই করা শুরু করবেন ভাই, তখন তো অনেক ডাটা লাগবে, অনেক সময় লাগবে, এত সময় নেই এফেক্টিভ। যখন এসএলডি করবেন আপনার দুর্নাম করতে হবে আপনাকে, তখন আপনি কিলোওয়াটের সাথে 1.8 যদি আপনি গুণ দেন, তাহলে যে অ্যাম্পিয়ারটা পাবেন সেটা হচ্ছে থ্রি ফেজের কারেন্ট। আর যখন 5.68 গুণ দিবেন কিলোওয়াটের সাথে, তখন হবে এটা সিঙ্গেল ফেজের কারেন্ট। এটাই হচ্ছে বিষয়। যেমন আমি দুই দিকে চারটা শর্টকাট আপনাকে আলোচনা করলাম আজকে, আপনারা নোট করতে পারেন যারা, যে এটা হচ্ছে থ্রি ফেজের, এটা হচ্ছে সিঙ্গেল ফেজের। আমি কারেন্ট বের করবো ওয়াট থেকে। আর ওটা হচ্ছে ট্রান্সফরমার তো খুব কম লাগে, এটা আপনাকে খুব প্রতিনিয়ত লাগবে এসএলডি করতে গেলে বা হচ্ছে কাজ করতে গেলাম। এখন আমি বলেছিলাম যে শর্টকাট ইউজ করব, কোনো সমস্যা নাই, কিন্তু এটা আমি কোথা থেকে পেলাম অবশ্যই আপনাকে জানতে হবে। এটা আমি কোথা থেকে পেলাম আমি একটা দেখাচ্ছি, তাহলে আপনারা দুটো জিনিস পেয়ে যাবেন। আমি বলেছিলাম যে সূত্র থেকে পেয়েছি, স্ট্যান্ডার্ড মান থেকে। তো এই যে আমরা কারেন্ট বের করলাম, যখন যখন বের করব কি, আমার পি সমান সমান এই সূত্রটাই, জাস্ট √3 ভি কস থিটা। সূত্রটা এটা। আমি বলেছিলাম নমিনাল ভোল্টেজ মানে স্ট্যান্ডার্ড ভোল্টেজ, এটা ইউনিটি বের করতে ছিল 1 কিলোওয়াট 1000। √3 মান হচ্ছে 1.732। ভি এর মান হচ্ছে 400 ভোল্ট নিলাম এখানে নমিনাল ভোল্টেজ। কস থিটার মান হচ্ছে 0.8। এখন দেখেন এটা ক্যালকুলেশন করেন কেউ, 1000 5 5424, তাহলে দেখেন একটু ক্যালকুলেটর করে, এটা হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে আমি কোথা থেকে পেলাম এটা? এই সূত্র থেকে পেলাম, নমিনাল ভোল্টেজ বা স্ট্যান্ডার্ড মান বসিয়ে। এটা হচ্ছে থ্রি ফেজের কথা। আচ্ছা গেল। এখন সিঙ্গেল ফেজের ক্ষেত্রে আমি কি করব? সিঙ্গেল ফেজের ক্ষেত্রে জাস্ট এই √3 হবে না, এটা সব ঠিক থাকবে। কি হবে? ভোল্টেজ 220 নমিনাল ভোল্টেজ, 176 হবে এই পাশে, তাহলে হচ্ছে 5.68। কথা বোঝা গেছে? আরো এটা যদি আপনারা ভুলে যান এখন দেখার পরে, এই 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 ইউটিউবে আসবে, এটা একদম হুবহু এই ভিডিওটা করা আছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন আচ্ছা, এক্সকিউজ মি, আমি একটু বলতে চাচ্ছিলাম। হ্যালো। জি ভাই, জি জি অবশ্যই বলেন। তো এই শর্টকাটে আমার লাভ হচ্ছে কি, আমার তো সেই ক্যালকুলেটর ইউজ করতেই হবে, তাহলে আমি যদি বেসিক যদি আমি ফর্মুলাটা জানি, তাহলে এটা আমার এক্সট্রা একটা প্যারা না। আমার কেন আচ্ছা দেখা যাচ্ছে কিছু মান আমার মুখস্থ রাখতে হবে? কেন আমি তো মুখস্থ রাখা তো কি ভালো না? আমার বেসিক যে ফর্মুলা সেটা জানা ভালো। আমার তো এখানে যেটা আপনি করতেছেন শর্টকাট দিয়া, সেটা তো আমার সেই ক্যালকুলেটর আমি কি হাতে মুখে মুখে গুণ করতে পারবো? আমার তো সেই ক্যালকুলেটর লাগবেই। আচ্ছা, গুড। আপনাকে ধন্যবাদ জানাই।
এখন একটা এসএলডি তে 100 100 লোড থাকে, 100। তো আপনি যদি ক্যালকুলেটর এই জিনিসটি আমি মানটি দেখে দেখে বসানো শুরু করি, তাহলে একটা এসএলডি করতে কতক্ষণ সময় লাগবে? আচ্ছা, একটা গেল। আপনি আমাকে শুধু প্রশ্ন করেছেন যে চলছে বলেন 20 কিলোওয়াট সমান সমান কত অ্যাম্পিয়ার। তখন যদি আমি ক্যালকুলেটর এখানে জাস্ট খালি আপনি 1.8 দিয়ে গুণ করি, এটা লাগবে আমার 5 সেকেন্ড, আর আপনার এটা লাগবে 1 মিনিট। তো ভাইবা কোশ্চিনে কি আপনি 1 মিনিট কেউ সময় দিবে একটা কোশ্চিনে দাদা? ধরেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন একটা প্রজেক্টে গেছেন যে 10 কিলোওয়াট সমান সমান কত, তখন বলবো যে দাঁড়ান আমি সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে √3 মান বসে আমি করতেছি। এখানে সময়ের ব্যাপার না, মানুষ তো শর্টকাট, খুব দ্রুত কাজ করতে হবে। ভাইয়া বুঝতেছেন? কিন্তু কিন্তু সমস্যা হলো যে আমার তো যে 1.8 আর হলো যে 5.68, এটা তো আমার মুখস্থ রাখতে হবে তাহলে। আমি তো ভাইবা বোর্ডে যদি আমার এটা মুখস্থ নাও থাকতে পারে আমার। না না থাকলে আপনি শুধু অ্যাপ্লাই করবেন। তাহলে আপনি এই যদি এটা আপনার মুখস্থ না থাকে, তাহলে আপনি এটা মুখস্থ রাখবেন কেমন এত বড় লাইন? দেখা যাচ্ছে এটা তো আমি তো ওটা তো আমি বেসিক আমি ওটা শিখে আসছি। ওটা দেখা যাচ্ছে একবারেই দেখা যাচ্ছে একজন অ্যাজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এটা এরা শিখে আসছে এটা। আপনি আপনি কি না, সুন্দর পরামর্শ দিচ্ছেন। আপনি কি মনে করতেছেন যে বাংলাদেশে ডিপ্লোমা হোক বিএসসি হোক যেটি বের হয় সবাই এই সূত্রটা মুখস্থ থাকে? থাকে না তো। এখন এটা হচ্ছে, এটাই তো আপনার প্রফেশনালি অ্যাচিভমেন্ট, যে আপনি কতটা শর্টকাট ভাবে আপনি সেটা আপনার জিনিসটা তৈরি করতে পারছেন। এটা আপনাকে করতে নিষেধ করতেছে না, যে 1.8 এর উপর ডিপেন্ড করতে বলতেছে না। ভাই আমি শর্টকাটটা অবশ্যই জানা দরকার। অনেক সময় এমডি স্যারের সামনে ক্যালকুলেশন করতে হয়, হ্যাঁ, সেই সময় তৎক্ষণাৎ এই হিসাবটা দিতে হয় যে এটাতে আমার কত এম্পিয়ার লোড নেবে, এটার শুধু প্রয়োজন আছে। না না ভাই, ভাই যেটা বলতেছে, ভাই হয়তো এসএলডি নিয়ে কাজ করেছে কিনা আমি জানি না। আমি একটা এসএলডি বের করি, তাহলে ভাইয়ের একটা মানে পথটা ইয়ে যাবে। যে ধরেন আপনি একটা আহ, পরীক্ষা আমাদের দেখেন এখন গ্রুপ কোম্পানি গুলো যে নেয়, এই আপনার লোকজন নিয়োগ নেয়, পরীক্ষা নেয়। এখন আপনি এটা করতে যেয়ে মনে করেন 2 মিনিট লাগাই দিলেন, আর আমি করতে যাই এখানে 10 সেকেন্ড ইউজ করলাম, তাহলে আমি অন্য জায়গাতে আরো ইজিলি টাইমটা বেঁচে যাচ্ছে না আমার। তারপর হচ্ছে কাজকর্ম, মনে করেন আপনি একটা ফ্যাক্টরিতে হাঁটতেছেন আর বলছেন যে 10 কিলোওয়াট, আপনাকে একটা ক্যালকুলেটর একটা ডিজিট বসিয়ে আপনি পারতেছেন। বিষয়টা এরকম না। শর্টকাট তো আপনার প্রফেশনাল লাইফে আপনাকে শর্টকাট আপনাকে জানতেই হবে। যে ধরেন প্রফেশনাল ড্রাইভার চাচ্ছেন আপনি, আপনি প্রাইভেট কার আছে আপনার, আপনি একটা ড্রাইভার চাচ্ছেন, তো উনি কিছু জিনিসকে এত শর্টকাট ভাবে উনি মানে ড্রাইভ নিতে পারে যেটা আমি পারি না। তো আপনি কাকে নিবেন? যে মনে করেন দেখে শুনে চালায় তারপরে ধীরে ধীরে যায়, তাকে নিবেন আপনি? না শর্টকাট ভাবে নিবেন যেটা যে খুবই জিনিয়াস বা কিছু জিনিস উনি এক্সট্রা পারে? তো দেখেন, আপনি যেটা জানতে চেয়েছেন, আপনাকে একটা এসএলডি দেখেন। এই যে এসএলডিটাতে আছে 72টা লোড আছে। এই লোডটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাবে আপনাকে এভাবে এই আপনার এখানে কেবল সেট করতে হবে, বেকার সেট করতে হবে, আবার কেবল সেট করতে হবে, বাসবার সেট করতে হবে। এটা তো আপনি যদি সূত্র অ্যাপ্লাই করা শুরু করেন এই এসএলডিটাতে, এই যে দেখেন, এটা একটা কোম্পানির আমার এসএলডি করা। এই এসএলডিটা এখানে দেখেন 108টা লোড আছে এডিবিতে আমার। কারণ প্রত্যেকটা জায়গাতে যদি আমি দেখেন করা শুরু করি, এই ক্যালকুলেশন করা শুরু করি, কি লাগবে এখানে 2.4 কিলোওয়াটের জন্য এখানে আপনার কেবল লাগবে, তারপর বেকার লাগবে, তারপর আবার কেবল লাগবে। এখন যদি এই সূত্রটা আমি অ্যাপ্লাই করা শুরু করি, তাহলে এখানে কয়টা কেবল লাগবে? 1 2 3, দুটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এটা আপনাকে 6 বার থেকে 7 বার এই সূত্রটা আমার অ্যাপ্লাই করতে হবে এই জায়গাটাতে। তাহলে 7 বার করে নিলে আমার আছে কত? 108টা। তাহলে কতবার আপনার সূত্র অ্যাপ্লাই করতে হবে? কত বড়? এবং এখানে আবার আছে, আবার 5 বার ক্যালকুলেশন আছে। তাহলে অলমোস্ট আপনার শতবার, আপনাকে 700 বার, প্রায় 1000 বারের সূত্র অ্যাপ্লাই করতে হবে এখানে। আপনি 1000 বার যদি সূত্র অ্যাপ্লাই করেন, তাহলে তো আপনার এটা করতে তো 15 দিন লাগার কথা, একটা এসএলডি করতে। তো এটা তো আপনার 1 ঘন্টার কাজ, এই এসএলডি করতে 1 ঘন্টা লাগবে। কথা বুঝে গেছে ব্রাদার, ব্রাদার্স যারা? যে শর্টকাট ছাড়া তো আপনি প্রফেশনাল আগাতে পারবেন না। আর সূত্র তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। থ্যাংক ইউ, হয়তো বা আপনি বুঝেছেন। আপনার আর কোনো কিছু আছে জানার ব্রাদার? ভাই আছেন কি? ভাই নাই? স্যার সামনের দিকে আগান স্যার। আচ্ছা, মানে ভাইয়ের প্রশ্নটা ছিল যে আমরা সূত্রের উপর ডিপেন্ড না, সূত্র তো থাকবে আপনার। অবশ্যই আপনাকে শর্টকাট না জানলে
আপনি আপনি আরেকটা জিনিস ই করুন, ধরেন আপনার চাকরির বয়স হচ্ছে 10 বছর, আপনি বিএসসি ইঞ্জিনিয়ার, একটাই প্রতিষ্ঠান। আর কারোর সেখানে 5 বছর চাকরির বয়স, ওনার বেতন 1 লাখ, আপনার বেতন 30,000, এরকম কত লোক দেখবেন আছে না ব্রাদার আপনাদের আশেপাশে? এটা কারণটা কি? উনি গতানুগতিক নিয়মে উনি স্কিল ডেভেলপ করতেছে না, আর আপনি হয়তো প্রফেশনালি আপনি অনেক এগিয়ে গেছেন। তো আপনি আমি যদি গেন করতে চান তাহলে আপনাকে ব্যতিক্রমী কিছু হতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, তারপর আমরা এসএলডি তে সিঙ্গেল ফেজ কে রেডিওলো পুরো এভাবে দেখাতে পারি, বেকারের জন্য আপনি এভাবে দেখাতে পারেন, একাধিক ভাবে দেখাতে পারেন, কোনো সমস্যা নাই। আর সিঙ্গেল ফেজ হলে একটা, সিঙ্গেল ফেজ হচ্ছে এটা। তো সিঙ্গেল ফেজের এই হচ্ছে বিষয়। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমি অবশ্যই নিব, হ্যাঁ, একটু পরে। আচ্ছা, বাসবার ক্যালকুলেশন, বাসবার ক্যালকুলেশন কিভাবে করব? বাসবার ক্যালকুলেশনের সূত্র কি? বাসবার সূত্র হচ্ছে আপনার বাসবার ইকুয়াল উইথ বাসবারের ইনটু থিকনেস ইনটু আপনার যে ম্যাটেরিয়াল নিয়ে করবেন, আপনি যদি কপার হয় কপার, অ্যালুমিনিয়াম হলে অ্যালুমিনিয়াম, স্পেসিফিক গ্র্যাভিটি বা হচ্ছে আপনার পার স্কোয়ার মিলিমিটারে কারেন্ট বহন ক্ষমতা এই দিয়ে এখানে বসাতে হবে। তো ধরেন 20 থিকনেস উইথ থিকনেস হচ্ছে 10, স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.55 হচ্ছে কপারের ক্ষেত্রে। এটা কার স্ট্যান্ডার্ড? আরএস এর স্ট্যান্ডার্ড দিয়ে ধরেন যে 310 অ্যান্সার হলো। এই বাসবারটাতে আমার 20 × 10 উইথ এবং থিকনেসের 310 অ্যাম্পিয়ার কারেন্ট নিতে পারবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আপনার হচ্ছে যদি ই করেন, এই 1.5 এর জায়গায় আপনি বসাবেন 1.09। এটা হচ্ছে বাসবার ক্যালকুলেশন সূত্র। আবার উইথ থিকনেস আরো ভাবে করা যায়, এটা একটা সূত্র। আচ্ছা, এখন আচ্ছা, এটা একটা আপনাদেরকে আমি একটা জায়গায় নিয়ে যাই। স্যার আমার এখানে একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার ধরেন একটা 400 অ্যাম্পিয়ারের ব্রেকার আছে। হুম। সেই ক্ষেত্রে আমরা বাসবারটাকে কিভাবে সিলেক্ট করব যে আমার এটাতে এত অ্যাম্পিয়ার বাসবার নিবে? আপনি প্রশ্নটা আবার করবেন ভাই, একটু কষ্ট করেন। ধরেন আমার এখানে আছে হচ্ছে 400 অ্যাম্পিয়ারের একটা এমসিসিবি আছে, হুম। ঠিক আছে? তো এই জায়গায় আমরা একটা বাসবার নিব। হুম। যে ধরেন লিঙ্ক বাসবার নিলাম, যে ব্রেকার থেকে আমাকে যে আমরা কেবল কানেকশন দিয়ে মেন বাসবার দিই সেটা লিঙ্ক বাসবার নিব। সেই লিঙ্ক বাসবারটা আমরা যখন সিলেকশন করি সেই জায়গাটাতে আমরা কি করব? আচ্ছা, এখানে এখানে একটা সমস্যা আছে আপনার। আপনি বলেছেন যে এই ব্রেকারটা হচ্ছে আমার কত অ্যাম্পিয়ারের? 400 অ্যাম্পিয়ার। 400 অ্যাম্পিয়ার বেকার। 400 অ্যাম্পিয়ারের বেকার আমি বাসবার কত নিব, লিঙ্ক কত নিব, আর এটা লিঙ্ক বাসবার কত নিব? আপনি 400 অ্যাম্পিয়ারের জন্য সেফটি অবলম্বন করে যত হবে তত নেবেন, একটা ইস্যু। আর আপনি এই বেকারের উপরে ডিপেন্ড করে আপনি বাসবার নেবেন কেন? আপনি লোডের উপর ডিপেন্ড করে আপনি সবকিছু নেবেন। আপনি এই আমি এই বেকারের উপর ডিপেন্ড করে তো আমি এটা নিব না, আমি লোড কত ইউজ করবো এটা এটার উপর আ- ডিপেন্ড করে আমি নেবো এটা। না, আমার তো ধরেন আমার আমার লোড আছে হচ্ছে 320। আমার তো বাসবার আমি যখন ব্রেকার সিলেক্ট করি আমার সেফটি ফ্যাক্টর 1.25 ধরি লোডের। হ্যাঁ। আমার এত লোড আছে, তার এগেনস্টে আমি হচ্ছে 1.25 ধরে আমার সেফটি ফ্যাক্টর হিসেবে আমি ব্রেকার সিলেকশন করি। তাহলে আমার ওকে। বাসবারটা তো আমার লোডের উপর ডিপেন্ড করে নিতে হবে না ব্রেকারের উপর? অবশ্যই ব্রেকারের উপর। না, বেকারের উপরে আপনি আপনি কথা একটাই, যদি আপনি সেফটি অবলম্বন করে আপনি এই বেকারের উপরে এটা ডেভেলপ করে রাখতেছেন এবং লোডের উপর ডিপেন্ড করে আপনি সেট পয়েন্ট করতেছেন, তাহলে আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি নিতে পারবেন। এটা এটা অলমোস্ট 400 প্লাসের আপনি বাসবার নেবেন, মানে আপনার যে বেকার হবে তার থেকে একটু প্লাস নিতে হবে, এটা হুবহু সমান মিলবে না দাদা। আমি এখন এটাই জানতে চাচ্ছি যে আমি 400 অ্যাম্পিয়ারের যে ব্রেকারটা নিয়েছি, হ্যাঁ, সেটার জন্য লিঙ্ক বাসবারটা কিভাবে নিব আমি সেটা আমি জানতে চাচ্ছি। লিঙ্ক বাসবার নিবেন আপনি 400 প্লাসের যেন আপনার ক্যাপাসিটি থাকে। আমরা অনেক সময় এই ভুলটা করি, ধরেন আপনি মেন বাসবার নিয়েছেন 500 অ্যাম্পিয়ারের ধরেন, ঠিক আছে, মেন লিঙ্ক বাসবার কি করে 350-এর নিয়ে নেয়। না, এখানে আপনার 500ই লাগবে, যদি আপনি প্রপার ভাবে চালাতে যান 500ই লাগবে আপনার। আমি আমি স্যার আমি আপনাকে কি মনে হয় ক্লিয়ার করতে পারিনি আমার প্রশ্নটা স্যার। জি। অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমাদের বাসবার যেটা আছে ধরেন 20x4, 25x3 বা 25x5, হ্যাঁ, আমি এখন এই 400-র জন্য আমি কত নিব, ও, 20x4 আচ্ছা না? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, বুঝতেছি। মানে আমি নিয়মে চলে যাচ্ছি। আচ্ছা, ওটার জন্য এই যে আপনার জন্য এটাই তাহলে অ্যান্সার পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।
আপনি এটার জন্য কিভাবে বের করবেন, এই যে এখানে আছে 2-3টা পদ্ধতি আছে। এটা বাসবারের আমাদের একটা স্লাইড, কিভাবে কি হয়, অ্যালুমিনিয়াম কি, এই যে স্পেসিফিক কত, কপারের জন্য কত, অ্যালুমিনিয়ামের জন্য কত, কিভাবে নেবেন এই জিনিসটা। এই যে বাসবারের সূত্র হচ্ছে দেখেন, উইথ ইন দ্য থিকনেস কারেন্ট ডেন্সিটি। এখন এটা হচ্ছে আরএস এর ভাষায় এবং নিরাপন্নের ভাষায় এটা বলতেছে। হয়তো যখন আপনার বেকার কি সরি যখন কপার কোম্পানি কিন্তু 1.65 বা 2 পয়েন্ট পর্যন্ত বলতে পারে যে 2 পয়েন্ট আমার 1 মিলিমিটার স্কোয়ার মিলিমিটারে আমার 2 অ্যাম্পিয়ার নিতে পারে। এটা হচ্ছে ওদের কোম্পানির রিকোয়ারমেন্ট। কেন এটার জন্য কেন বলতেছে, ওরা অনেক প্যারামিটারকে চেক ব্যাক করে এটা বলে। যেমন হুন্ডা বলে না, আমি শর্ট করতেছি যে এত কিলোমিটার যাবে, আমরা কিন্তু এটা পাই না। তো দেখেন এই বাসবার গুলো এরকম এরকম হয়। ভাইয়ের প্রশ্নে আসতেছি। আচ্ছা, আমরা কি বাসবার ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাকে অ্যাম্পিয়ার বের করতে হবে আগে। অ্যাম্পিয়ার কত লাগবে? ওই যে ভাই যেটা 400 বলছিল, আমি এই জিনিসটা একটু বুঝাচ্ছি আপনাকে। 412 ধরেন, নাকি 812, এটা এটা নিলাম। নেওয়ার পরে এভাবে আপনি ক্যালকুলেশন করতে পারেন, উইথ ইন্টু এরিয়া অফ বাসবার থিকনেস। আপনাকে একটা বিষয় কনস্ট্যান্ট ধরতে হবে, যে কি বাসবারের এরিয়া বের করবো কিভাবে। আপনি বাসবারের এরিয়া বের করবেন, দেখেন এরিয়া বের করার জন্য টোটাল কারেন্ট পার স্কোয়ার মিলিমিটারের কারেন্ট, এই যে আমি 1.5 ধরেছি, তাহলে হচ্ছে 524। এই 524 হচ্ছে এরিয়া। এরিয়াকে আপনি যদি কত বাসবারের থিকনেস বা যে কোনো একটা আপনাকে ভ্যালু আপনাকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে। এই যে দেখেন আমি থিকনেস নিয়েছি 10, তাহলে আপনার উইথ নেবেন আপনি 52.4। তো 52 তো আপনার কোনো হয় না, বাসবার হয় না। তখন 60 × 10 যদি আপনি নেন, তাহলে আপনি 812 অ্যাম্পিয়ার পাবেন। ভাই বুঝতেছেন আপনি? এবার আপনার উত্তরটা পেয়েছেন জি 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 ব্রাদার? জি জি পেয়েছি পেয়েছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমি মানে একটা জিনিস জানতাম, যদি কিছু মনে না করেন, আমি যদি একটু শেয়ার করি এই জায়গায়। হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই 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 শেয়ার করুন। আচ্ছা, আমি আর কি একটা কোম্পানিতে আছি যেখানে আমি আর কি এই সাবস্টেশন নিয়ে কাজ করি, ডাটা সেন্টারের পাওয়ার নিয়ে কাজ করি আর কি। জি জি। আহ, ওই জায়গাটাতে আমরা ক্যালকুলেশন করি এইভাবে যে, ধরেন সাপোজ আমার হচ্ছে 400 এম্পিয়ারের একটা ব্রেকার আছে, যে হুম আমরা 400 আর কারেন্ট ডেন্সিটি ধরি 1.6 অথবা 1.55, হুম। তাহলে ভাগ হচ্ছে 1.5, তাহলে আমার হচ্ছে 266। এখন 266 আসে 1.5 দিয়ে যদি আমি ক্যালকুলেশন করি, হুম তাহলে আমার এখানে তো 266, কিন্তু আমাদের বাসবার তো হয় 25 × 5, 20 × 4, 10 × 10 বা 7 × 8 × 10 এরকম হয়। তখন আমরা কি করি এটারে, ধরেন 25 × 5 × 1.55, তাহলে 193। তখন আমরা এই হুম। হিসাবে বাসবারটাকে সিলেক্ট করি। এটা কি ঠিক আছে আমার যেভাবে আমি করি? হ্যাঁ, অবশ্যই ঠিক আছে, কথা তো একটাই ভাইয়া। আচ্ছা আচ্ছা। আপনি আপনি আপনার প্যারামিটার কত কোথায়, এই যে এটা, আর এটা তো ইয়েস। আপনার, এটা প্যারামিটার হচ্ছে এটা। ধরুন যেমন আপনি বললেন 1.6 নেয় কেউ, হ্যাঁ, কেউ মানে যদি বাসবার কোম্পানিকে বলেন বলবে 2। তা আমরা যেহেতু স্ট্যান্ডার্ডকে ফলো করি, এনএফপিএ কে বা হচ্ছে আরএসি কে 1.5 কম নিব সেফটিটা হাই করার জন্য। তো সেক্ষেত্রে তো আপনি স্ট্যান্ডার্ড মান বের করি তো ওটা নিচ্ছেন। আর যখন আপনি এই যে দেখেন, আপনি তো এটাতে যেমন 52 বের হয়েছে, 52 তো নাই, তখন আপনি 60 নেবেন। এভাবে নিতে গেলে আপনার সবসময় একটু কেবল টেবল গুলো ওভারই হয়ে যায়। আপনারটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা অনেক রকম করে বের করা যায়, এটা আচ্ছা, কোনো আর সমস্যা একটা নেই। জিনিস আছে। হ্যাঁ। অনেক আমি আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে কাজ করেছি। সবাই আর কি জানেন মনে হয় এই জিনিসটা, সোনোটেক্স ফিপার আর কি হুম ধামরাইতে। তো ওইখানে আর কি সাবস্টেশন আমরা ডেলিভারি করেছি। তো ওরা বলেছিল যে, মানে আমার ওরাই আর কি মানে গল্পে গল্পে বলেছিল যে আপনারা এখানে কারেন্ট ডেন্সিটি তো 1.55 ধরেছেন, আপনি 1.6ও ধরতে পারতেন। তো এইটা অ্যাকচুয়ালি তো আরএনবিসি যেটা রুলস বা যেটা মেনটেন করে কারেন্ট ডেন্সিটি যেটা 1.55, বাট আমি কখন 1.6 ধরতে পারবো? ওনারা এক ব্যাখ্যা দিয়েছিল যে আপনার বাসবারের যে হোল করেছেন সেই হোলের উপর ডিপেন্ড করতে পারে, যে আপনি 2টা হোল করেছেন, তাহলে আপনি 1.6 দিয়ে করেন, কোনো সমস্যা নেই। আর অ্যাকচুয়ালি মানে জিনিসটা কি, তাহলে সত্যটা কি, আর কেনই ওয়ান শোনেন, পয়েন্ট ফাইভ ফাইভ স্ট্যান্ডার্ড ধরা তাহলে হয়েছে? আমি আমি যখন ওই যে 108টা করলাম, ওনাকে বলবেন ভাই এটা তো মন করা হিসাব অনেক রকমের হয়। যখন 108টা নিব, তখন কি আমি কত নিব? তাহলে কি এখানে 0.5 নিব শুধু? না না, এটা যদি আমি বলছি দুটাতে আর কি। যদি দুইটাতে হলে আপনি 1.6 নিতে পারবেন, আর দুটার অধিক হলে আপনি 1.5। তো অধিকটা কয়টা পর্যন্ত? তাহলে আপনি এটা প্যারামিটারটা কিভাবে সেট করবেন?
এটাই আমার আর কি মানে প্রশ্নটা জানার আপনার কাছ থেকে। হ্যাঁ, স্যার। কিছু প্রশ্ন আছে যেটা আপনার গাইডলাইনে দেওয়া নাই, সেটা আপনি যদি গবেষণা করেন তাহলে হয়তো বা ফল আসতে পারে। এই হোলের উপরে নির্দিষ্ট, মানে যখন দেখেন, মনে করেন এটা হচ্ছে আমার প্যারামিটার নাকি, এখানে আমার নির্দিষ্ট এই হোলগুলো একটার সাথে একটা ডিস্টেন্স রেখে যেন লাক্স না ঠেকে, আমি যেটা জানি, হ্যাঁ, যেমন লাক্স লাগা আছেন এখানে, এই লাক্স একটার সাথে একটা যে না ঠেকবে না, আচ্ছা এটার আচ্ছা। সাথে একটু দূরত্ব বজায় রেখে যদি আপনি হোল্ড করেন এটাতে কোনো পরিবর্তন আসবে না। যেহেতু কেন আসবে না, আপনার যেহেতু এটা এটা হচ্ছে আপনার এই ভোল্টেজ ড্রপ, বাসবারে ভোল্টেজ ড্রপ নাই। তবে কি, যদি আপনি প্রয়োজনের থেকে অতিরিক্ত ফুটা মোটা মোটা করে করেন, যে এখন তো কথা হচ্ছে কি, ধরেন যে আপনার সিঙ্গেল ফেজ, এগুলা সিঙ্গেল ফেজ, বুঝেন, হুম হুম সিঙ্গেল ফেজে তো ছোট্ট একটা ফুটা করতে হয়। সিঙ্গেল হুম। ফেজে যদি আপনি 400 আরএম এর একটা ফুটা করেন তাহলে তো হবে না। না না। এটা হচ্ছে যখন আপনার ওই থিকনেসের সাথে যখন পাওয়ারের সিকোয়েন্সটা মেনটেন করবে তখন কোনো প্রভাব ফেলবে না। আর যদি আপনি স্ট্যান্ডার্ড মেনটেন করতে যান, আমাদের এই আরএসসি হচ্ছে একটা ভাইটাল, এখন ওনারা অনেক সুন্দর প্যারামিটার নিয়ন্ত্রণ করে। তারপরে হচ্ছে আপনার নিরাপন, নিরাপন হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, মোটামুটি ওখানে গবেষণার এই জায়গাটা অনেক হাই বিএনবিসির থেকে। সো এগুলো আমরা দেখবেন যে ফ্যাক্টরিতে আমরা যখন কাজ করব, এনএফপি এবং আরএসসি কে ফলো করলেই অলমোস্ট আপনার স্ট্যান্ডার্ড হয়ে যায়। আপনি এখানে আছে কিনা দেখেন, এখানেও আবার এই যে আমরা অ্যালুমিনিয়াম দিয়ে বের করেছিলাম। তারপর হচ্ছে আরেকটা মজার বিষয় বের করেছে এখানে, যে বাসবারের লেন্থ উইথ বের করে আমরা কেজি, কত কেজি লাগবে, কয় টাকা লাগবে, এ পর্যন্ত আমরা আপনাদেরকে কোর্স গুলো আলোচনা করি। যেমন এই যে যেটা দেখাচ্ছি যে 4টা বাসবার লাগবে, কয় কেজি লাগবে, কত টাকা খরচ হবে, 1600 টাকা কেজি ধরছে একটা অলমোস্ট এভাবে। এই যে দেখেন, এই বাসবার গুলো একটা থেকে একটা ডিস্টেন্স কতটুকু হবে স্ট্যান্ডার্ড রেডিওর গুলো, এগুলোও কিন্তু একটা স্ট্যান্ডার্ড আছে। ঠিক আছে, আপনার হোলেরও স্ট্যান্ডার্ড আছে ব্রাদার। আপনি মন গড়া মানে কথাবার্তা বললে হবে না। মানে কেউ যদি বলে থাকে বা উনার কাছে ইনফরমেশন থাকলে দিতে পারে, কিন্তু ওই যে বললাম যে 2টা করলে যদি 1.6 নিতে পারেন, তাহলে আমি 20টা করবো বা 108টা করবো, তখন কি করবেন আপনি ক্লিয়ার। ব্রাদার? উত্তর উত্তর হয়েছে। তবে আমার মনে হচ্ছে যে নিরাপন বা হচ্ছে আরএসএ কে যদি আপনি স্ট্যান্ডার্ড ফলো করেন, আপনি ভালো করবেন ওকে, থ্যাংক ইউ। ভাই। ভাই নাই নাকি অমিত কুমার ভাই? ওকে, শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। তা এখন আমরা দেখবো যে একটা রুমের লাইট সেট করতে গেলে কি বিষয়গুলো, ধরেন এই রুমে 6টা লাইট আছে, এটা আমি কিভাবে জানবো? এই লাইট গুলা কিভাবে জানবো? প্রথমে আপনাকে এই লাইট রুমটা কি রুম এটা আপনাকে জানতে হবে। এখানে স্ট্যান্ডার্ড কি, যদি অফিস রুম হয়, কাটিং সেকশন হয়, এটা বিএনপিসি তে আপনার লাইট লুমেন্স আছে। এখান থেকে বের করে নিয়ে আসতে হবে যে অফিস রুমের জন্য কত লাক্স প্রয়োজন। এটা আমরা কোথায় পাবো, কিভাবে পাবো? এই যে বিএনবিসির কাছে যাবেন, বা আমাদের স্ট্যান্ডার্ড যে গাইডলাইন গুলো আছে সেগুলোর কাছে যাবেন, দিয়ে বিএনবিসি বই, এই যে এখানে আপনার দেওয়া আছে সব অফিস রুমের জন্য অলমোস্ট আমরা যেগুলা কাজ করি এখানে দেওয়া আছে। হুম, এখানে আপনি যাবেন, এই বিএনবিসির এই কাটিং সেকশন এইগুলো একটু দেখবেন, যারা দেখেননি একটু দয়া করে দেখবেন, অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। আর দেখতে দেখতে একটু একটু করে আলোচনা করতে করতে একসময় অনেক এক্সপার্ট হয়ে যাব আমরা ইনশাআল্লাহ। এই যে ব্যাংক, এই যে অফিস, দেখেন স্ট্যান্ডার্ড। তো এখানে দেখেন যে এই যে আমাদের জেনারেল অফিস রুমের জন্য 300, এই ডাটাটা আমরা পাবো ইলেকট্রিক্যাল স্ট্যান্ডার্ড থেকে। এই অনুযায়ী আমাদের রুমে কয়টা লাইট লাগবে এটা সেট করবো। এখন এখানে লাইট লুমেন্স মেথড বা হচ্ছে আপনার সফটওয়্যার ইউজ করা যায়, অনেক বিষয় আছে, আপনি যেটা ইচ্ছা করতে পারবেন। আমরা যেটা করি, আমরা যেটা আপনাদেরকে শেখাবো, আমরা ম্যানুয়ালি শেখাবো বিএনবিসি বা হচ্ছে যে আমাদের যে একটা স্ট্যান্ডার্ড সূত্র আছে, এই সূত্র থেকে আমরা ধরে ধরে কেমনে প্রত্যেকটা প্যারামিটার দেখেন আমাদের এটা এন সংখ্যক লাইট কি কি জানতে হবে, রুমে কত স্ট্যান্ডার্ড, এই যে এটা দেখেন, নাম্বার অফ লাইট রিকোয়ারমেন্ট, কয়টা লাইট, কত লাক্সের লাইট নাকি কয়টা লাইট লাগবে। দ্বারা এটা ভুল হয়েছে একটু, দ্বারা হচ্ছে এটা রিকোয়ার্ড লাক্স লেভেল, কত লাক্স প্রয়োজন আমার। তারপর দ্বারা হচ্ছে রুমের এরিয়া, লেন্থ ইন্টু মিটারের প্রয়োজন এটা।
তারপর এফ দ্বারা হচ্ছে আপনার লুমেন আউটপুট অফ ইচ লাইট, প্রতিটা লুমেন কত লাইটের, ইউটিলাইজেশন ফ্যাক্টর, মেইনটেন্স ফ্যাক্টর। মজার বিষয় হচ্ছে যে কিছু ডাটা আপনার ডিরেক্ট পাবেন, ই এর মান পাবেন, এ এর মান পাবেন, এফ এর মানটা যেমন লুমেন, লুমেন আর লাক্স, লুমেন আর লাক্সের মধ্যে পার্থক্য কি? লাক্সের মধ্যে পার্থক্য হচ্ছে লাইট থেকে যেটা নির্গত হচ্ছে, যেমন লাইটটা আমরা দেখতে পাচ্ছি, এটা যে নির্গত হওয়ার ক্ষমতাটা হচ্ছে লুমেন, আর যেটা আমরা আউটপুট হিসাবে পাচ্ছি এটা হচ্ছে লাক্স। আপনি এই লুমেনটা পাবেন লাইটের ডাটা শিট থেকে, যখন হিসাব করবেন লাইটের ডাটা শিট পাবেন। এক লুমেন আলো 1 কিলোওয়াট নাকি ওয়াটে, 1 ওয়াটে সমান সমান কত লুমেন পাবেন? লুমেন আর এই কি লাক্স কি? লুমেনটা পাবেন আপনি লাইটের ডাটা শিটে, এই লাইট থেকে বের হওয়ার ক্ষমতাটা, আর যেটা আমার হাতে পাচ্ছে আউটপুট হিসাবে এটা হচ্ছে লাক্স। এটা আপনাকে দেখাচ্ছি আমি। 1 ওয়াট সমান সমান কত লুমেন, যদি কেউ প্রশ্ন করে আপনাকে, আপনি প্রশ্নটা এভাবে বলবেন যে লাইটের প্রকারভেদে এটা চেঞ্জ হবে, তবে 120 থেকে 160-এর মতোই অলমোস্ট হয়। প্রশ্ন উত্তর এটা। এই বিষয়টা আমরা কোথায় পাবো দেখেন, এই যেটা দেখাচ্ছি আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু এটা লাইটের ক্ষেত্রে। তো এই জায়গাটা দেখেন, আমরা যেটা করি যে এক্সেল শিটে, আমরা এক্সেল শিটে সব ডাটাগুলোকে ওয়াটে বসাতে পারবেন, এরকম ভাবে প্রত্যেকটা আপনাদেরকে আমরা এক্সেল শিট প্রোভাইড করব। জাস্ট খালি আপনি এখানে সংখ্যা বসাবেন, কয়টা লাইট লাগবে অটোমেটিক পেয়ে যাবেন আপনি। এটা আমরা করে রাখছি। ধরেন এখানে 6.2, এখানে যদি 16 দেন আপনি 16.2 লুমেন এরিয়া, দেখেন এই যে 14.8, মানে হচ্ছে 15টা লাইট লাগবে। এরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা এভাবে আমরা প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন থেকে এগুলা আমরা দেখাবো, দিয়ে দেবো আপনাদেরকে, যেন আপনাদেরকে এত কষ্ট না করা হয়। ঠিক আছে? আচ্ছা, ভাই যেটা প্রশ্ন করেছিল যে লাইট কোথায় পাবো বা কি, এটা একটু আপনাদের প্র্যাকটিক্যাল দেখার জন্য আমি এখানে নিয়ে যাব। লাইট এই যে একটা কোম্পানির লাইট, এই কোম্পানির ডাটা শিট আপনি পেয়ে যাবেন। দেখেন এর ডাইমেনশন কত, এই লাইটের ওয়াট কত, 31.8। তাহলে লুমেন কত, এটা ফ্লাশ লুমেন 4580 লুমেন। এটা কোথা থেকে আমরা পাইলাম? এই যে দেখেন লুমেন ইফিসিয়েন্সি এক 1 কিলোওয়াট নাকি ওয়াটে সমান 144 এটাতে। এটা হচ্ছে এরকম যে এটা কিভাবে বের করতে হয়, এই যে এক ওয়াটে যে 144, এই লাইটটা কত ওয়াটের? 31.8। তাহলে অলমোস্ট একটু কম থেকে একটু বেশি নিয়েছে, 45.80। একটু দেখেন এটা করে, এটা স্ট্যান্ডার্ড কত হবে, একটু কম বেশি নিয়েছে আর কি। ক্যালকুলেট করেন যে 31.8 ইন্টু 1.44, এই যে আপনার 45.79-কে 80 নিয়েছে। জাস্ট এটা কথা বোঝা গেছে। এভাবে আপনাকে বের করতে হবে। এখানে আরো বিষয় আছে যে আপনার কিউআরআই ভ্যালু, তারপর হচ্ছে সিআরআই মান কত, এগুলো সবগুলোকে বের করে একটা রুমের স্ট্যান্ডার্ড কত এটা আপনার সেট করতে হবে। এই জিনিসটা আমরা শর্ট করলাম, এখানে কথা বলতে গেলে অনেক বেড়ে যাবে, আরো আমাদের অনেক আলোচনা আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এটা গেল আমাদের রুমের লাইট সেটিং পদ্ধতি। তো তারপরে কি আমাদের এসএলডি কিভাবে করব, যে এসএলডি কথাগুলো চলে আসবে, যে একটা এসএলডি জানা ইঞ্জিনিয়ার অনেক কিছু জানে। একটা এসএলডি ইঞ্জিনিয়ার কোটা ফ্যাক্টরি লোড কত খাচ্ছে, মেশিনে কত প্রয়োজন, কেবল ক্যালকুলেশন, বাসবার ক্যালকুলেশন, টোটাল বিষয়টা আপনাকে জানতে হবে, দিয়ে এসএলডি করতে হবে। এসএলডি জানা ইঞ্জিনিয়ার মানে যদি পারফেক্ট ভাবে জানে, উনি ফ্যাক্টরির ব্যাপারে অনেক মেশিন টেশন সম্বন্ধে বিস্তারিত জানতে হয়। এখন এলপিএস খুবই ইম্পর্টেন্ট। আমাদের আলোচনার কত অনেক টাইম হয়ে গেছে, তাই একটু টানতেছি আর কি শর্ট করে, যে এই বিল্ডিংটাতে আমার এলপিএস প্রয়োজন কিনা এটা কিভাবে বুঝবেন? কেউ বলবেন কিভাবে বুঝবেন? দুইটা পদ্ধতিতে বোঝানো যায়। একটা হচ্ছে এনএফপি এর ভাষায়, একটা হচ্ছে বিএনবিসি এর ভাষায়। বিএনবিসি তে যদি আপনার রিস্ক ইন্ডেক্স যদি হয় 40-এর উপরে বা 40 থেকে উপরে, তাহলে উনি বলতেছে এই বিল্ডিংটাতে এলপিএস প্রয়োজন। আবার এনএফপি বলতেছে কি 75 ফিট যদি হয় বা 23 মিটার, তাহলে হচ্ছে ক্লাস 1 এর ম্যাটেরিয়াল ইউজ করবেন এলপিএস এর ক্ষেত্রে। আর যদি 75 ফিটের বেশি হয়, তাহলে আপনি ক্লাস 2 এর ম্যাটেরিয়াল ইউজ করবেন, এটা বলতেছে।
এখন এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো, কোথা থেকে পাবো, এটা একটু আপনাদেরকে দেখাই যে আমরা বিএনবিসি কে কেটে দিচ্ছি। দেখেন বিএনবিসি, এই যে আমি বললাম না আপনাকে যে 9টা যদি আপনি এই পড়েন তাহলে আপনি জানতে পারবেন যে 9টা পড়েন। দেখেন এখানে যে এই যে আমি রিস্ক ইন্ডেক্সের কথা বলছিলাম, এটা কোথায় আছে? এই যে এই রিস্ক ইন্ডেক্সটা, এটা যদি আপনার 40 হয় তাহলে আপনাকে এলপিএস এর প্রয়োজন। এটা কে বলছে দেখেন, এটা প্রত্যেকটা বিল্ডিং এর উপরে, স্ট্রাকচারের উপরে ডাটাগুলো বসিয়ে মান যদি 40 হয় তাহলে আপনার এলপিএস প্রয়োজন, আর 40-এর নিচে হলে প্রয়োজন নাই, আপনি দিলে কোনো সমস্যা নেই। এখানে দেখেন 35 হয়েছে আমার সব প্যারামিটার চেক করে। নো প্রোটেকশন নিড ইন জেনারেলি, জেনারেলি এটাতে আপনার প্রয়োজন নাই, আপনি দিলে দেন, আপনার কোনো সমস্যা নেই। এখন এটা কত, 10 মিটারের একটা বিল্ডিং ছিল। শুধু 10 মিটার বা হচ্ছে 5 মিটার ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে বিল্ডিংটা কি দিয়ে তৈরি করেছে, অনেক বিষয় আছে, এই বিল্ডিংটার ভিতরে কি থাকবে এগুলো। এখন 20 মিটার যদি হয়, এই সব প্যারামিটার চেক করে 41 হয়েছে আমরা মান, তাহলে অ্যাজ দ্য ফিগার ইন রাউন্ড 41, need of protection will depend upon the importance of the building. এই বিল্ডিং এ জেনারেলি আপনার এটা এলপিএস প্রয়োজন হয়ে গেছে। তাহলে বোঝা গেল এটা হচ্ছে বিএনবিসি বলতেছে। এনএফপিএ কি বলতেছে দেখেন, আমি খুব শর্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমি যদিও এখনো অফিসে আছি। এখন বিএনবিসি কি বলতেছে, নাকি সরি এনএফপিএ কি বলতেছে 780, যে ক্লাস 1 আর ক্লাস 2 আপনারা ভাই, আমি মানে রিকোয়েস্ট করবো যদি সময় থাকে আপনাদের, আমার এই আলোচনায় আপনারা আসেন, আপনাদের কনফিউজ এবং হচ্ছে সুন্দর একটা প্রফেশনালি আপনারা এখানে অনেক কিছু ইনফরমেশন পাবেন আশা করি। এই যে দেখেন ম্যাটেরিয়াল 1, এই যে কথাটা আমি বললাম এখানে, এবং ম্যাটেরিয়াল 2, এই যে 275 ফিটের বেশি হলো, এটাই হচ্ছে আপনি। এখন ম্যাটেরিয়াল 1 এবং 2 এর পার্থক্যটা একটু দেখে আসেন। ধরা এই যে ম্যাটেরিয়াল মিনিমাম ক্লাস 1 ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট, ইয়ার টার্মিনালের ডায়া 9.5 হবে কপারের ক্ষেত্রে, আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 12.7 হবে। সেম টাইপের দেখেন ইয়ার টার্মিনাল, শুধু ডায়া চেঞ্জ হবে আর সবকিছু এক থাকবে। ম্যাটেরিয়াল 2 এর ক্ষেত্রে এটা 12.7, এখানে যেখানে 9.5, আর এখানে হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 15.9, এখানে ছিল 12.7। মানে আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি যে সবকিছু ঠিকঠাক থাকবে। আপনার উপরের যে মানে এগুলো আমি এখন আর বলবো না, সময় লম্বা হবে। এখানে যা থাকবে সবকিছু নিয়ম ঠিক ঠিক থাকবে, জাস্ট ম্যাটেরিয়াল গঠন চেঞ্জ হয়ে যাবে, এটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, আরেকটা হচ্ছে কি, বিএনবিসি তে যে আলোচনা করেছে এটা সাফিসিয়েন্ট না এলপিএস করার জন্য। এখানে উনি সবসময় কপারের কথা বলেছে, অ্যালুমিনিয়ামের কথা জানা মতে বলেনি। তাহলে কি অ্যালুমিনিয়াম নিয়ে আমি করবো না? অবশ্যই করবো। সেজন্য আপনাকে যেটা করতে হবে, দেখেন প্রথমে আপনাকে বিএনবিসির কাছে আসতে হবে, তারপর বলছে যে যখন মেথড ফলো দি মেথড দে এনএফপিএ, তো আপনার বিএনবিসি বলে দিচ্ছে আপনার ফলো করতে। মানে উনি যা বলছে তার থেকে আরো সাফিসিয়েন্ট ইনফরমেশন পাওয়ার জন্য বিএনবিসির কাছে যাওয়ার জন্য আপনাকে বলতেছে। সো আমার যেতে কোনো সমস্যা নেই। ওকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে আপনার থার্মোগ্রাফি। থার্মোগ্রাফি স্ক্যান একটা মেশিন, এটা প্রত্যেকটা পয়েন্টে ধরলে কোথায় কত তাপমাত্রা আছে এটা দেখাই দিবে, যেটা তা হাত দিয়ে বা খালি চোখে দেখা সম্ভব না। সেটা এটা হচ্ছে আপনার 0, 1, 2, 3 4টা স্টেজ থাকে, কত থেকে কত গেলে কত স্টেজ আছে এটা একটা আপনাকে নোট ডাউন করে রাখতে হয়। কেবল ইনসুলেন্স রেজিস্ট্যান্ট টেস্ট, কেবল ইনসুলেন্স রেজিস্ট্যান্ট টেস্ট আপনি জানেন যে 5 মেগা ওহমের, সর্বনিম্ন 5 মেগা ওহমের নিচে যাওয়া যাবে না, এর উপরে যদি থাকে তাহলে কেবলটা আপনি ইউজ করতে পারবেন প্রিয় ভাইরা। তো আচ্ছা, আপনি ইউজ করতে পারবেন না। এখন আমরা যেটা করে থাকি আপনাদের জন্য, যে ডাটাগুলোর কথা বলতেছি, প্রত্যেকটা বিষয় ইন্ডিভিজুয়াল ভাবে আমরা ধরে ধরে আলোচনা করি, এবং পার্ট টু পার্ট যে প্রথমে যে সিকোয়েন্সটা দেখাইছিলাম, এবং এই যে কম্পারিজন গুলো, মানে এখন কোন স্ট্যান্ডার্ডে কি বলতেছে আপনি কেমনে বুঝবেন, এটা একটা বিশাল একটা প্যারা। যেমন যে আমাদের কালার কোড চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল কি রেড, ইয়েলো, ব্লু, ব্ল্যাক, এখন হচ্ছে ব্রাউন,
ব্ল্যাক, গ্রে, ব্লু, টোটালি চেঞ্জ। এই নলেজটা যদি আপনার না থাকে, দেখেন যেখানে আমার ব্ল্যাক ছিল নিউট্রাল, এখন ব্ল্যাক হচ্ছে ব্লু, তাহলে হচ্ছে ব্লু ব্ল্যাক কি, এটা হচ্ছে ফেজ। এই জিনিসটা যদি আপনার নতুন যে মেশিন গুলো আপনার আসবে দেখবেন যে এটা, এখন এই জিনিসটা যদি আপনি না জানেন তখন হচ্ছে আপনি বিপদে পড়বেন। অবশ্যই আপনাকে জানতে হবে, বা আপনি টেকনিশিয়ানের কাছে যে যদি জানে আপনি জানেন না, তখনই তো আপনি পিছনে কাতারে যেতে থাকবেন। আচ্ছা, তারপর হচ্ছে ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন। ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশন কি, এনএফপিএ কি বলছে, বিএনবিসি কি বলতেছে, কেমনে করব আমরা, এই যে এই আইডেন্টিফাই গুলো বা হচ্ছে আপনার সিদ্ধান্ত নেওয়া গুলো আপনার কাছে জটিল হয়ে পড়বে যদি আপনি ইনফরমেশন বা হচ্ছে এই বিষয়গুলা না জানেন। তাই আপনাদেরকে আমি আহ্বান করবো যে যদি আপনাদের সুযোগ থাকে, আমাদের 18 তারিখ থেকে এই কোর্সটা চালু হচ্ছে। আপনারা যদি মানে 18 তারিখের মধ্যে, না সরি 18 তারিখ না, মঙ্গলবার থেকে আমাদের এই কোর্সটা চলবে। যদি আপনাদের ই থাকে, ভর্তি হওয়ার সুযোগ থাকে, আপনারা ভর্তি হয় আমাদের সাথে আসেন। যারা আমাদের এই কোর্সে ভর্তি হবেন তারা চ্যাট বক্সে নাম্বার দেবেন প্লিজ, আমি তাদের সাথে কথা বলবো কালকে। আচ্ছা, এখন দেখেন এই যে কম্পারিজন গুলা, বিএনপিসি কি বলছে, আইসি কি বলছে, এনএফপি কি বলছে, এভাবে কম্পারিজন ভাবে কেটে কেটে রাখছি। এই ডাটা গুলো আপনাদেরকে প্রোভাইড করব যেন আপনাদেরকে খোঁজাখুঁজি করতে না হয়। প্রত্যেকটা বিষয় আলোচনা করব, কেবল থেকে শুরু করে ট্রান্সফরমার লেআউট থেকে শুরু করে বিবিটি ক্যালকুলেশন কিভাবে করবেন, এগুলা আমরা প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ধরে ধরে আপনার ধরে ধরে আলোচনা করব। এবং যত ডকুমেন্টস আছে সাবস্টেশন থেকে শুরু করে, এই যে একটা আচ্ছা এই ডকুমেন্টসটা দেখেন, একটা ট্রান্সফরমারের লেআউট থেকে শুরু করে কত লাইট প্রয়োজন সাবস্টেশনের। এবং এই যে দেখেন, এটা একটা আলোচনা করি, যেহেতু একটা ট্রান্সফরমার রুমের কত কোন সাইডে কতটুক হলে আপনার ওয়াল থেকে, ধরেন একটা ট্রান্সফরমার, একটা ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার চারিদিকে আপনি কতটুকু জায়গা রাখবেন। দুইটা যদি এক রুমে ট্রান্সফরমার হয় তাহলে দেখেন বলছে যে 0.75 মিটার ট্রান্সফরমার ইনসাইড রুম। যদি একটু 1-2 সাইড যদি ওয়াল হয় তাহলে ও এত রাখবেন। যদি আপনার রুমের উইথ ওয়াল 1-3 সাইড যদি হয় তাহলে হচ্ছে 1 মিটার রাখবেন। যদি ক্লোজ রুম হয় 1.25 রাখবেন। একটা ট্রান্সফরমার থেকে একটা ট্রান্সফরমার ডিস্টেন্স হচ্ছে 1.5 রাখবেন যদি 11 kV হয়। তার থেকে বেশি হলে 2.5, মানে অ্যাট লিস্ট এগুলো। এই জায়গাটা যদি আপনি দেখেন তাহলে হচ্ছে ট্রান্সফরমার লেআউট করতে পারবেন। এভাবে আপনাকে ধরে ধরে, এখন এনএফপিএ তে কি বলছে, বিএনবিসি তে কি বলছে, এই যে কম্পারিজনটা যেটা হচ্ছে আমরা এগুলোতে লেআউট গুলোতে আমরা দিয়ে থাকি, যে বিএনবিসি এটা বলছে, এনএফপি এটা বলছে, আইএসসি এটা বলতেছে, যতটুকু যেটা আমাদের প্রয়োজন এই লেআউট গুলো করতে। এবং ভেন্টিলেশন সিস্টেম, এই যে এটা গেলে এখন বিএনবিসি, এখন এনএফপিএ তে কি বলতেছে আমরা দেখতেছি এটা। এবং তারপর হচ্ছে আপনার ভেন্টিলেশন সিস্টেমটা কিভাবে হবে, এই জিনিসগুলো আপনাদেরকে আমরা সবগুলো প্রোভাইড করব। সো যদি সুযোগ থাকে, আপনাদের আবারও বলতেছি, যারা কোর্স করতে চান তারা আমাদেরকে চ্যাট বক্সে নাম্বার দেওয়ার জন্য, যারা চ্যাট বক্সে নাম্বার দিবেন শুধু তাদের সাথে আমি কথা বলবো, আর অফিসিয়ালি তো তারা ডিল করবে যদি ই হয়। আচ্ছা, তারপরে আমাদের ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনের জন্য আরেকটা আপনাদেরকে বিষয় দেখাচ্ছি, যে যে বাসবার ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনের জন্য, বাসবার ক্যালকুলেশনের কত, যখন যখন আপনি দৈর্ঘ্য প্রস্থ বা কত মিটারের দিবেন, এখানে অটো বের হবে, এই জিনিসগুলো অটো বের হবে। এগুলো টোটালি আপনাদেরকে প্রোভাইড করবো আমরা, যে একটা বিবিটি ক্যালকুলেশন করবেন, ভোল্টেজ ড্রপ ক্যালকুলেশনটা কিভাবে করবেন, রিঅ্যাকটেন্স রিঅ্যাকটেন্স ওহম কত হবে, রেজিস্টিভ লোড কত হবে, টোটাল লেন্থ কতটুকু, কত অ্যাম্পিয়ারের জন্য কত নেবেন, টোটাল এখানে পাবেন। এগুলো হচ্ছে এক্সেল শিটে করা, আমরা সূত্র তো বুঝাবো, তারপর এক্সেল শিট দেবো আপনাদের ক্যালকুলেশন সুবিধার্থে। তারপর হচ্ছে আপনার শর্ট ক্যালকুলেটর, এখানে আরেকটা আছে, যে দেখেন শর্ট সার্কিট কারেন্ট ক্যালকুলেশন। এখানে হচ্ছে 100 kV এর ট্রান্সফরমার, যদি এটা জন্য আমার কপারের কেবল কতটুকু লাগবে, 9.4। তো সর্বনিম্ন এসটি কেবল হচ্ছে 25 RMS হয় বা এসএম হয়। এখন যদি এটা আমি যদি বাড়ায় দেখেন টি, এটা হচ্ছে কি আপনার হচ্ছে ফল্ট ক্লিয়ারিং টাইম, টি না দিয়ে যদি আমি 1 সেকেন্ড না দিয়ে যদি আমি 2 সেকেন্ড দিই, দেখেন এই যে অটোমেটিক এই যে কেবল গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এইগুলো আপনাদের ক্যালকুলেশন গুলো প্রত্যেকটা পার্ট টু পার্ট বোঝাবো। এবং হচ্ছে এটা যদি মনে করেন 1-এর জায়গায় আমি 5 দিই, প্রয়োজন আপনার 5 kV, তখনই দেখেন এই যে আমার এই চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যে কোনো ডাটা 11 kV হলে 33 kV হলে তাও চেঞ্জ হবে। এভাবে অ্যালুমিনিয়ামের যতটুকু, অ্যালুমিনিয়াম কেবল নিলে কতটুকু, কপার কেবল নিলে কতটুকু, এই জিনিসগুলো আপনারা পরিপূর্ণভাবে আমাদের এখানে পাবেন।
500 কেবি তে কত কেবল আসে? জি জি। 500 কেবি 500 কিনে কিসের জন্য? ট্রান্সফরমার মানে এইচটি কেবল কত আসে? এই যে আমাদের এখানে আছে আপনার 50 মতো। যদি সেফটি যদি আপনি এখানে ডিপেন্ড করছে আপনার 11 কেবি না 33 কেবি, কত সেকেন্ড নেবেন, ইম্পিডেন্স। দেখেন ইম্পিডেন্স এখানে 3.8 নেবেন। এটা সবগুলো প্যারামিটার আপনার চেক করতে হবে। যদি আপনি 4.5 আপনার ইম্পিডেন্স হয় আপনার ট্রান্সফরমার, তাহলে আপনার এই যে দেখেন বেড়ে যাচ্ছে। যদি আপনি 33 কেবি নেন তাও চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার সবগুলো প্যারামিটার আপনাকে যোগ করতে হবে ব্রাদার। ওকে, আপনি এভাবে বসায় বসায় চেক করবেন আপনি ট্রান্সফরমারে কি কি প্যারামিটার নিয়ে কাজ করতেছেন। আমাদের এই যে প্রত্যেকটা সেক্টরে আর্থিং কেবল কেবল কিভাবে ক্যালকুলেশন করব, এগুলো ধরে ধরে আপনাদের জন্য সবকিছু প্রেজেন্টেশন এবং হচ্ছে আমরা সূত্রগুলো আলোচনা করব। আপনাদের যদি কোনো সুযোগ থাকে এবং আমার সাথে যদি কথা বলার কোনো প্রয়োজন বোধ মনে করেন, তাহলে আমাদের চ্যাট বক্সে আপনাদের নাম্বারটা দেওয়ার জন্য অনুরোধ করতেছি। এবং সকলকে ধন্যবাদ। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। অল ব্রাদার। আমাদের এটার জন্য একটা বিশাল এটার জন্য একটা আমাদের আছে। জাস্ট আমি আপনাদেরকে মেন মেন পার্ট গুলো দেখাচ্ছি এখন। আমাদের মডিউল আছে। মডিউলটা হচ্ছে একটু দেখাই। আর সে প্রফেশনাল এটা আমাদের এটা হচ্ছে মডিউল। এই মডিউলে 24টা ক্লাস হবে। আপনাদেরকে তো উপসংহার হিসেবে দেখিয়েছিলাম। অটোক্যাড যারা জানেন না অটোক্যাড শিখতে পারবেন। মানে টোটালি একটা ফ্যাক্টরিতে টপ আউট ভিউ থেকে শুরু করে ম্যাক্সিমাম মানে অলমোস্ট বিষয়গুলো কভার হবে। আমি আবারও বলতেছি যাদের সুযোগ আছে আপনারা আমাদের সাথে আসুন, আমরা ওয়েলকাম জানাই। এবং কারো কোনো কোশ্চিন আজকের আলোচনার উপরে থাকলে অবশ্যই করবেন এবং কোনো পরামর্শ থাকলেও দেওয়ার জন্য অনুরোধ। ভাই এটার টাইম ডিউরেশন এবং কোর্স ফিটা একটু জানালে সবার জন্য মনে হয় সুবিধা হতো। কোর্স ফি হচ্ছে 7,500 টাকা। আমাদের মঙ্গলবার মানে 2 দিনের মধ্যে যদি আপনারা অ্যাডমিশন নেন, তাহলে আমরা 6,000 টাকাতে আপনাদেরকে এই কোর্সটা করার সুযোগ দেবো। মানে অলমোস্ট 6,000 টাকা হলে আপনারা এই কোর্স করতে পারবেন। 60% পেমেন্ট দিয়ে আচ্ছা, অ্যাডমিশন মানে নিতে হবে। কতদিন কোর্স হবে এবং কোর্সের টাইমটা কখন কখন হবে? এটা হচ্ছে রাত 9টার পরে ক্লাস হবে। আর সকল রাত 9টার পর থেকে ক্লাস হবে অনলাইনে সপ্তাহে 2 দিন। আর আপনি যদি অফলাইনে আসতে চান কোনো বিষয় নিয়ে আসতে পারবেন, তবে এটা ফোন করে আসতে হবে যে কোনো। এবং এটা লাইফ টাইম আপনাদের সাথে আমি কন্টিনিউ করবো। এটা যে জাস্ট খালি 2 মাস বা 1 মাস কোর্স হলো আপনি ই করলেন বিষয়টা না। আমাদের কোর্সের সিকোয়েন্স হচ্ছে এটা। এরকম আপনাকে একটা সিকোয়েন্স দেওয়া হবে 24টা ক্লাসের, কবে কোনটা হবে এই অনুযায়ী ক্লাস হতে থাকবে ব্রাদার। প্রাইসিং তো বলেছি 7,500 টাকা। বর্তমানে ভর্তি হলে আপনার 6,000 টাকাতে করতে পারবেন। এই হচ্ছে বিষয়। আর সকল পিডিএফ এবং রেকর্ড ক্লাস পাবেন। এবং আমাদের যে সার্টিফিকেট প্রোভাইড করবো আপনাদেরকে, সেই সার্টিফিকেটটা আমাদের অনলাইন ভেরিফিকেশন করার সুযোগ আছে। যে কোনো জায়গা থেকে আমাদের সার্টিফিকেট অনলাইন ভেরিফিকেশন করতে পারবেন এবং অফলাইন আর হার্ড কপি তো পাবেন এই সার্টিফিকেট। আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি যে এসএসসি যেভাবে রোল নাম্বার আমরা ভেরিফিকেশন করি, এই যে সার্টিফিকেট ভেরিফিকেশন, ধরুন আপনার এটা কোড নাম্বার দিলেই আপনার চলে আসবে। এই যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করেছিল এর এভাবে সকল এগুলো চলে আসবে। কেমন? এটা একটা আপনাদের জন্য কাজে আসবে। অনেক ফ্যাক্টরিতে অনেক জায়গায় এগুলো বা দেশের বাইরেও আপনি করতে পারবেন। এই যে আমাদের এই কোর্স করেছে আমাদের ডুয়েটের এক বড় ভাই, এই যে আমাদের এক শহীদুল ইসলাম বড় ভাই, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কোর্স করেছিলেন। এটা উনি দেশের বাইরে গিয়েছে, এই বিষয়টা অনেক হেল্প করেছে তাকে। টাকা আপনারা অনলাইনে আমাদের ব্যাংকিং এবং হচ্ছে আপনার মোবাইল ব্যাংকিং যে কোনোটাতেই আপনারা দিতে পারবেন।
যদি কারো 60% দিতে কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের ব্যবস্থা করবো। এই টাকাটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এটা অল্প টাকার মধ্যে যে নির্যাস আছে এই কোর্সের। আমি অনেক জায়গাতে বলি যে এটা লাইফ চেঞ্জিং কোর্স। আপনি করে যদি মনে হয় যে না আপনার এটা উপকার হয়নি, আপনাকে টাকা রিটার্ন দেবো ভাই হিসেবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আবারও বলতেছি যারা কোর্স করতে চান তারা নাম্বার দেওয়ার জন্য। আর কারো কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে এটা তো প্রশ্নটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক না? না, সম্পূর্ণ অনলাইন ভিত্তি না। আপনি যদি অফলাইনে আসতে চান অলমোস্ট কভার হবে ব্রাদার। যদি আপনি অফলাইনে আসতে চান আমার সাথে একটু ফোনে কথা বলে আপনি যে কোনো সময় আসতে পারবেন। মানে আমাদের কোর্সগুলো সবগুলোই যেগুলো অনলাইন, অনলাইন অফলাইন বোথ। একটা কোর্সে ভর্তি হলে আপনি আরেকটা কোর্স ফ্রি পাবেন, ধরেন যদি আপনি কোর্সের কথা বলেন। আর আমি তো বলতেছি যে লাইফ টাইম আমরা এই ডকুমেন্টারি, আদার্স এবং আমাদের এখানে অটোমেশন ল্যাব আছে, কন্ট্রোলিং ল্যাব আছে, যে কোনো বিষয়ে আপনি ভাই হিসেবে চলে আসবেন, আপনাদের জন্য ওয়েলকাম। তার মানে টাকার জন্য না, যে আসলে টাকা দিতে হবে বিষয়টা এরকম না, এমনি আসবেন আপনি। এখানে 6টা থেকে 7টা ব্র্যান্ডের পিএলসি আছে, যে কোনো একটা হেল্প নিতে পারেন। এখানে অটোমেশন পিএলসি আছে, আমাদের স্কাডা সিস্টেম আছে। হ্যাঁ, সো এখানে আপনি আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আর জাস্ট এটা অ্যাডভান্টেজ ওয়ান কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং ক্লাস। ওকে, থ্যাংক ইউ। যদি প্রশ্ন না থাকে তাহলে পরামর্শ চাইবো। আজকে সেমিনার কেমন হয়েছে আপনাদের? জি, সেমিনার ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো ইনফরমেশন দিয়েছেন, থ্যাংক ইউ। আমার দুইটা জিনিস জানার ছিল, যদি অনুমতি দেন। জি জি ব্রাদার, বলেন, আমার জানা থাকলে বলবো। জি জি, জানতে চাচ্ছিলাম যে আপনার যে 24টা ক্লাস করাবেন এগুলো সবগুলো কি অনলাইনে থাকবে, আর কিছু প্র্যাকটিক্যালের জন্য আপনি হচ্ছে ইনভাইট করবেন? ভাইয়া আমাদের, আমি যেমন আমাদের এখন প্রায় অনেকগুলা কোম্পানি, নোমান, জাভেদ জুবাইর, বার্জার, এই অনেকগুলা কোম্পানি আমরা এনলিস্টেড বিজনেস করি ভাইয়া। তার জি সাথে জি। সাথে আমাদের এই ল্যাবের মধ্যে সাবস্টেশন আছে, অটোমেশনের প্রায় মানে অনেক কিছু ডকুমেন্টস নাকি ডিভাইস আছে। আপনি যে কথাগুলো বলছেন কেবল থেকে শুরু করে, যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে অনেক জব করেছি, কেবলের কাটিং থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে। আপনি যদি ধরেন এখন আমি অনলাইনে ক্লাস করতেছি স্টিল, আপনি কালকে আসবেন বা প্রতিদিন আসবেন, মোস্ট ওয়েলকাম। সেটার জন্য আপনাকে আবার পেমেন্ট করতে হবে না। আপনি একটা কোর্সে ভর্তি হয়েছেন আমার সাথে, সময় মিলিয়ে আপনার সাথে, আপনি যদি প্রতিদিনে আসতে চান যে অফলাইনে করবো অনলাইনে করবো, 6,000 টাকা কোর্স ফি, 7,500 টাকা দিয়ে। ওকে, জি, ভালো লাগলো। জি, প্রতিদিন আপনার কোর্স ডিউরেশনটা কেমন হবে? 9টা থেকে আপনার 10টা থেকে? 9টা থেকে আমরা 2 ঘন্টা দিয়ে থাকি, অলমোস্ট সর্বনিম্ন 1 ঘন্টা। মানে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কি মনে করেন, যদি আমি 1 ঘন্টা দিই তাহলে অনেকের মনে হবে যে 1 ঘন্টা। 1 ঘন্টা পটেনশিয়াল যদি আলোচনা হয়, হিউজ পরিমাণ আলোচনা করা যায়। ট্রু ট্রু ট্রু, সঠিক বলেছেন। হ্যাঁ, তো অনেক হচ্ছে এলপিএস ক্লাসটা অনেক সময় আবার লাস্টের ক্লাসটা 1.5 ঘন্টা হয়। যেমন এখন আমি আলোচনা করতেছি, দেখেন কত ঘন্টা, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক আলোচনা, আজকে অনেক আলোচনা হয়েছে মাল্টিপল আপনার সাবজেক্ট নিয়ে।